আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে আইসিটির টেস্ট পেপারের এমন একটা অধ্যায় যেটা আসলে বোর্ড কোশ্চেন এক্সিস্ট করে না। বোর্ড কোশ্চেন যেহেতু এক্সিস্ট করে না, তুমি তাহলে কি সলভ করবা? আমরা এমন একটা অধ্যায়ের কথা বলছি, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। বোর্ড কোশ্চেন কেন এক্সিস্ট করে না? বোর্ড কোশ্চেন যা এক্সিস্ট করে সব হচ্ছে 20 সালের আগের, তাই তো? ফুল সিলেবাস ব্যাচের বোর্ড কোশ্চেনগুলো। এখন তোমরা আসলে যারা বোর্ড কোশ্চেন খুব ভালো মতো পড়ছো, তারা দেখবা 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা অধ্যায়তেই 20 সালের পর থেকে কোশ্চেনের ডিফিকাল্টিতে বেশ ভালো একটা চেঞ্জ আসছে। ধরো আগে যেখানে হয়তো বা প্রোগ্রামিং এ শুধুমাত্র কোশ্চেন আসতো হচ্ছে যে ওয়াইল লুপ থেকে ডু ওয়াইল লুপে কনভার্ট করো বা ফর লুপ থেকে ডু ওয়াইল লুপে কনভার্ট করো। এখন এখানে বেশ ভ্যারাইটি ধরনের কোশ্চেন আসে, কিছু কিছু ইউনিক কোশ্চেন আসে। আর এই বছর যেহেতু সকল বোর্ডে সেম কোশ্চেন, সো এবার কিন্তু তোমাদের সবাইকেই বেশ ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এখন কিন্তু বলার সুযোগ নাই যে আমি কুমিল্লা বোর্ডে পড়ি তাহলে আমার প্রশ্ন কঠিন সহজ হবে, বা আমি কুমিল্লা বোর্ডে পড়ি আমার প্রশ্ন একটু কঠিন হবে। এটা বলার আর সুযোগ নেই, বিকজ তোমার সারা দেশে কি সেম কোশ্চেন। সো প্রশ্ন সহজ হলেও সবার জন্যই সহজ, প্রশ্ন কঠিন হলেও কি সবার জন্য কঠিন। এখন এর জন্য তোমাদের সবাইকেই বেশ ভালো একটা প্রিপারেশন রাখতে হবে, ব্যালেন্সড একটা প্রিপারেশন রাখতে হবে। তো আজকের এই ষষ্ঠ অধ্যায়তে আমরা টেস্ট পেপার সলভ করবো। টেস্ট পেপারটা এমনভাবে সলভ করবো যাতে আমরা খুব ভালো মতো সব টপিক কভার করতে পারি, অ্যান্ড এই বছর কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো যাতে ভালো মতো ট্যাপ করতে পারি। ওকে, চলো শুরু করা যাক। আজকে প্রথমে আমরা কিছু এমসিকিউ রাখছি বরাবরের মতোই, অ্যান্ড এমসিকিউগুলো থেকে আমি মোটামুটি তোমাদের 95% বলতে পারি যে অবশ্যই এইসব এমসিকিউ টপিক থেকে কমন আসবে। অ্যান্ড এইরকম টাইপ থেকে ইনশাআল্লাহ তোমরা অ্যাটলিস্ট এই অধ্যায় থেকে তুমি ধরে রাখো যে অ্যাটলিস্ট তুমি 3টা এমসিকিউ পাবা। তো এই 3টা এমসিকিউর ভিতরে অ্যাটলিস্ট তুমি 2টা কমন অবশ্যই পাবা। সো অবশ্যই ক্লাসটা বেশ মনোযোগ দিয়ে করো, বেশ ভালো মতো করো, কারণ আমি যতটুকু জানি এই অধ্যায়ের উপরেও কিন্তু এখনো অনলাইনে সেরকম টেস্ট বা সলভ ক্লাস বা প্রশ্ন সলভ ক্লাস কিন্তু একদমই অ্যাভেলেবল নাই। তো আমি দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা যদি আরও কিছু চাও অবশ্যই জানো। চলো শুরু করি। কোনটি ডেটাবেসের ভিত্তি? ডেটাবেসে তুমি এটা তৈরি করবে, এটা ভিত্তি কি? ডেটাবেস কি অ্যাকচুয়ালি? এরকম একটা টেবিল, তাই না? একটা টেবিলে কয়টা কলাম থাকে, কয়টা রো থাকে। এই রোগুলোকে কি বলা হয়? রোগুলোকে বলা হয় হচ্ছে তোমার ডেটা হচ্ছে তোমার রেকর্ড। অ্যান্ড তোমার এই লম্বালম্বি কলামগুলোকে কি বলা হয়? কলামগুলোকে বলা হয় ফিল্ড। আর একটা ঘরকে কি বলা হয়? এক একটা ঘরকে বলা হয় সেল, তাই তো? আচ্ছা, এখন এই ডেটাবেসের ভিত্তি কি? ডেটাবেসটা অ্যাকচুয়ালি তৈরি করা হয় অলওয়েজ ফিল্ডের উপর বেসিস করে। এক একটা ফিল্ডে কি সেম টাইপের ডেটা থাকে। ধরো এটা হচ্ছে রোলের ফিল্ড, তো এই ফিল্ডে কি থাকবে? প্রত্যেকটা স্টুডেন্টের রোল থাকবে। ওকে, তো এখানে তোমার ডেটাবেসের ভিত্তি কি? ডেটাবেসের ভিত্তি হচ্ছে, সরি বলতে গেলাম, ফিল্ড, তাই তো? ওকে, এবার আগে ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা ব্যবহার করতে হয়? ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য তোমার অবশ্যই হচ্ছে OLE অবজেক্ট বা অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, এরকম টাইপের তোমার হচ্ছে অবজেক্ট, মানে এরকম টাইপের ডেটা আকারে তোমার হচ্ছে তোমার এন্ট্রি নিতে হয়, ঠিক আছে? বা কলাম যখন তোমার বা ফিল্ড যখন তোমার সেট করতে হয় তখন সেটাকে OLE অবজেক্ট টাইপ বা OLE অবজেক্ট ডেটা টাইপে সেট করে রাখতে হয়। ওকে, এটা পূর্ণরূপটা হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। আচ্ছা, তাহলে এখানে কি কি তোমার যে কোনো ধরনের ইমেজ অথবা ভিডিও অথবা অডিও, সব ধরনের মানে এরকম মিডিয়া ফাইলগুলো তোমার অবজেক্ট লিঙ্কিং বা OLE হচ্ছে অবজেক্ট আকারে তোমার হচ্ছে অ্যাড করতে হয়। ওকে, আচ্ছা এবার আসি নিচে কোনটি ডেটাবেস সফটওয়্যার? ডেটাবেস সফটওয়্যার অ্যাকচুয়ালি কয়েকটা আছে। একটা আছে ফ্রি, আছে ফ্রির ভিতরে তোমার আছে হচ্ছে SQLite, এছাড়া তোমার MySQL আছে, তোমার হচ্ছে সম্ভবত এছাড়াও বেশ কিছু আছে। অ্যান্ড একটা আছে খুবই ভালো, সেটা হচ্ছে বা অ্যাকচুয়ালি মাইক্রোসফটের যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস, ঠিক আছে? এই যে MS অ্যাক্সেস, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার কি মাইক্রোসফটের হচ্ছে তোমার ডেটাবেস সফটওয়্যার। এটা কিন্তু পেইড, এটা কিন্তু ফ্রি না। ফ্রি হচ্ছে একমাত্র এই SQLite, ঠিক আছে? আচ্ছা, এবার আঁকাই একই ধরনের ডেটা থাকে কোনটিতে? একটু আগে বললাম যে একটা টেবিল, এই একটা টেবিলে তোমার এই লম্বালম্বি কলাম আকারে যেসব ডেটা থাকে সেগুলো কি একই টাইপের হয়, তাই তো? একই ধরনের ডেটা হয়। রোল হলে এটা এই সব জায়গায় কি খালি রোলই থাকবে, তাই তো? তো একই ধরনের ডেটা থাকে তোমার অ্যাকচুয়ালি ফিল্ডে। লম্বালম্বি ডেটাকে কি বলা হয়? ফিল্ড বলা হয়, রাইট? আচ্ছা, এবার আসি কোন ধরনের ডেটাবেসের মাধ্যমে ডেটাবেস ওয়েব পেজে লিঙ্ক করা যায়। ওয়েব পেজে লিঙ্ক করাটা কিন্তু অ্যাকচুয়ালি 5th অধ্যায়ের মতোই আছে। 5th অধ্যায়ে আমরা কি কোনো ধরনের লিঙ্ক বা কোনো ধরনের URL আনতে গেলে কি করতাম? আমরা হচ্ছে হাইপার লিঙ্ক করতাম, তাই না? এখানেও সেম, কোনো ধরনের হচ্ছে ওয়েব পেজের লিঙ্ক বা যে কোনো ধরনের তোমার হচ্ছে লিঙ্ক তৈরি করতে তোমার হচ্ছে হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা এবার আগাই কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব পেজে লিঙ্ক করা যায়? কোন ধরনের ডেটা টাইপ হতে হচ্ছে কোনটা ধরনের ডেটাবেসের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব পেজে লিঙ্ক করা যায়? ওয়েব পেজে লিঙ্ক করা যায় তোমার হচ্ছে আচ্ছা একই কোশ্চেন দুইবার চলে আসছে, এটা হচ্ছে হাইপার লিঙ্ক। আচ্ছা,
ডেটা ফাইল তৈরির সঠিক অনুপাত পদ্ধতি। তুমি একটা ডেটা ফাইল তৈরি করবো বা একটা ডেটাবেস তৈরি করবো, তুমি অ্যাকচুয়ালি কীভাবে তৈরি করবা, এটা তুমি তোমার একটা মানে এটা আসলে একটা হাইপোথেটিক্যাল এমসিকিউ, অত বেশি মানে প্রপারলি তুমি বুঝতে পারবা না, এটা আসলে বইয়েতে একদম লেখা উদাহরণ নাই বা একদম লেখা নিয়ম নাই। এটা হচ্ছে তুমি কীভাবে আনসার করবা, তুমি যখন আনসারটা করবা, তুমি যখন এন্ট্রি দিবা, ধরো এই যে তুমি একটা দিলা, এটা হচ্ছে রোল, তাই না? তুমি যখন এন্ট্রি দিবা তখন তুমি এটাকে ঠিক করে রাখবা, তুমি কি তুমি হচ্ছে ডেটা ফাইল তৈরি, তুমি হচ্ছে এটা তোমার ঠিক করতে হবে যে তুমি এটাকে হচ্ছে ফিল্ড টাইপের ডেটা ধরছো, তো এই ফিল্ডে ধরো এই ফিল্ডে তুমি হচ্ছে রোল টাইপের ডেটা ধরছো, তো তুমি এখানে কি সবসময় রোল এন্ট্রি দিবা, তাই তো? তো এরকম তুমি কি তোমার এখানে একটা চেষ্টা করছে, এখানে আমার মতে এটা হচ্ছে সবচেয়ে কারেক্ট আনসার যে তুমি বর্ণ ওয়াইজ তুমি ফিল্ডে হচ্ছে তুমি ইনপুট দিবা, অ্যান্ড এগুলো একটা রেকর্ড হিসেবে সেভ হবে, অ্যান্ড এই রেকর্ডগুলো মিলে আলটিমেটলি তোমার একটা ডেটাবেস ক্রিয়েট হবে। ওকে, আচ্ছা তাহলে এরপরের এমসিকিউতে আসলাম। এখন কি আছে যে কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় টাইপ, তাই তো? এখন ডেটা টাইপটা তোমার বুঝতে গেলে তোমাকে জানতে হবে যে কোন ডেটা টাইপে কতটুকু জায়গা রাখতে পারে। নর্মালি টেক্সটে তোমার হচ্ছে 255 ক্যারেক্টার পর্যন্ত রাখতে পারে, নাম্বারে তোমার হচ্ছে ওরকমই, নাম্বার আসলে কোনো লিমিটেশন নাই, বাট তার নাম্বারও অত বেশি ক্যারেক্টার রাখতে পারে না। কারেন্সির ক্ষেত্রেও সেম, কারেন্সির জন্য আসলে আলাদা কোনো ডেটা টাইপ নাই, নাম্বার ডেটা টাইপটাই। মেমোতে এই যে মেমো টাইপের যে ডেটাটা, এখানে প্রায় 65536 ক্যারেক্টার রাখতে পারে। তার মানে তোমার এখানে আনসারটা কি, এই মেমো ডেটা টাইপে কি সবচেয়ে বেশি সংখ্যক তোমার ডেটা রাখা যায়, তাই তো? আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে নেম কোন ধরনের ডেটা? নেম অবশ্যই কি, আমরা তো নেম হচ্ছে টেক্সট টাইপ করি, তাই না? টেক্সট টাইপ করি, তো এখানে নেম কোন ধরনের ডেটা? নেম হচ্ছে টেক্সট ডেটা টাইপ। ওকে, আচ্ছা এরপরে আসি যে কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে। কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? প্রাইমারি কি আসলে এমন কোন একটা ফিল্ডকে দেওয়া হয় যেখানে আসলে মানুষের নম্বরই তোমার হচ্ছে ওভারল্যাপ আসে না। ধর আমার এনআইডি নাম্বার, বাংলাদেশের সরকার কি কোনো দুজন ব্যক্তিকে সেম এনআইডি নাম্বার দিবে? বাংলাদেশের সরকার কোনো সেম ব্যক্তিকে একই মানে দুইটা আলাদা ব্যক্তিকে সেম এনআইডি নাম্বার দিবে না, আমার এনআইডি নাম্বার দিয়ে শুধুমাত্র আমাকেই শনাক্ত করতে পারবে। সো আমরা ঠিক এরকম একটা ডেটাবেসে ফিল্ডগুলো এরকম করে প্রাইমারি কি দেওয়ার চেষ্টা করা হয়, যেখানে ওই প্রাইমারি কি দিয়ে যে কোনো একটা রেকর্ডকে ইউনিকলি তোমার হচ্ছে চিহ্নিত করা যাবে। যেমন রোল নাম্বার, একটা ক্লাসে কি এক রোল শুধুমাত্র একজনই হয়, তাই তো? সো ওই হিসাবে যে কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে, এখানে তোমার আসলে পরীক্ষার ফি সবারই সেম, সো এটা না। নাম অনেকের আসলে সেম হতেই পারে, আমার তানভীর নামে কি আরেকজন থাকতেই পারে, খুবই নর্মাল। আচ্ছা, তার নামেও নাই। আচ্ছা, ঠিকানাও কি সেম হইতে পারে না? অনেকটা হইতেই পারে, কিন্তু মোবাইল নাম্বার কি দুইটা আলাদা ব্যক্তি কখনো সেম হবে? আমার ধরো একটা মোবাইল নাম্বার আছে, তুমি কি আমার সেম নাম্বারটা চালাতে পারবা? পারবা না। সো এখানে কি কোন ফিল্ড প্রাইমারি কি হতে পারে? মোবাইল নাম্বারটা একটা প্রাইমারি কি হতে পারে, তাই তো? আচ্ছা, এরপরটা যাই, কোন ধরনের ডেটাবেস রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়? জাংশন টেবিল অ্যাকচুয়ালি যখন দুইটা ডেটাবেসের দুইটা আলাদা আলাদা টেবিলের মাঝখানে যখন হচ্ছে ম্যানি টু ম্যানি কানেকশন হয় বা ম্যানি টু ম্যানি রিলেশন স্থাপন করতে হয়, তখন এই দুইটা মিলে একটা জাংশন টেবিল আলাদা তৈরি করতে হয়। তো এই জাংশন টেবিলটা তখন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই যে ম্যানি টু ম্যানি রিলেশনটা বাস্তবায়ন করতে সাহায্য করে। ওকে, আচ্ছা এবার আগে যে ডেটাবেসের ঋদ্ধ টেবিল বলতে অলরেডি হচ্ছে একটা ডেটাবেস আছে অ্যান্ড টেবিলটা হচ্ছে ফুল। ওকে, এখন ওই ফুল টেবিলে তুমি কোনো একটা রেকর্ড চেঞ্জ করবা, নতুন কোনো রেকর্ড তুমি হচ্ছে সংযোজন করবা বা চেঞ্জ করবা। এখন নতুন একটা রেকর্ডকে সংযোজন করতে গেলে তোমাকে অ্যাকচুয়ালি কোন ধরনের হচ্ছে স্টেটমেন্ট ব্যবহার করতে হবে? এটা অবশ্যই আপডেট স্টেটমেন্ট। ঠিক আছে, তুমি একটা শর্ত দিবা, ওই শর্ত অনুযায়ী কি তুমি ওই কোন সেলের ডাটাটা চেঞ্জ করতে চাও ওটা তুমি খুঁজে নিয়ে আসতে পারবা, তারপর তুমি জাস্ট ওই শর্তে ওই ডাটাটা চেঞ্জ করবা। এটার আসলে লেখাটা হয় এরকম যে আপডেট, লেটস সে আপডেট টেবিল নেম, তারপর হচ্ছে তোমার কলামের নাম, তুমি যে কলামটা হচ্ছে চেঞ্জ করতে চাও তাহলে কলাম নেম। আচ্ছা, কলাম নেম, এরপর হচ্ছে নতুন ডাটা, তোমার হচ্ছে ওই কলাম নেম সমান সমান নতুন ডাটা হোয়ার, তারপর কি শর্তটা। ঠিক আছে, তারপর কি শর্ত, আপডেট টেবিল নেম, যে টেবিলে তুমি হচ্ছে আপডেট করতে সেই টেবিলের নামটা, তারপর তুমি যে কলামে ওই আপডেটটা করবা সেই কলামের নামটা, সেখানে তুমি হচ্ছে ওই সমান সমান দিয়ে ওই নতুন ডাটা দিয়ে দিবা, তারপর হোয়ার শর্ত, কোন শর্তে বেশি তুমি চেঞ্জটা করতেছো বা ওই সেলটাকে তুমি কিভাবে নিয়ে আসতেছো, ওই কলামে কোন সেলটা অ্যাকচুয়ালি চেঞ্জটা করবে, ওই শর্তটা দেওয়া হবে। ঠিক আছে, এগুলো নিয়ে আসলে আমি বলি এই মানে এসকিউএল এর কোয়েরি ল্যাঙ্গুয়েজের যে কমান্ডগুলো আছে বা কোন যে স্টেটমেন্টগুলো আছে, এগুলো থেকে না আগে বোর্ড পরীক্ষায় বেশি কোশ্চেন আসতো না। সো এখন তুমি এক্সপেক্ট করতে পারো যে কিছু কোয়েশ্চেন আসবে এবছর, যেহেতু প্রথম একেবারে হাইয়েস্ট ডিফিকাল্টিতে চলে যাবে, এটা আসলে এক্সপেক্ট করাটা একটু মানে বেশি কঠিন ভাবা হবে। ঠিক আছে, সো তুমি এক্সপেক্ট করতে পারো যে আস্তে আস্তে ঠিকই ডিফিকাল্টি লেভেলটা বাড়বে। সো তুমি এই বছর অবভিয়াসলি এগুলো টুকটাক শিখে যাও, আগের বছরে কিন্তু একদমই অত বেশি ডিফিকাল্টিতে এগুলো আসতো না। সো এগুলো টুকটাক তুমি শিখে যাও, তাহলে তুমি অনেকটা ভালো প্রিপেয়ার থাকবে আমার মতে। অ্যান্ড এরপরে মানে তুমি অ্যাকচুয়ালি এগুলো আরও ভালো মতো শিখতে, যেহেতু এগুলো আগে আসতো না, সো এই ক্লাসে আমি টুকটাক করে আলোচনা করে যাচ্ছি, এগুলো আরও ভালো মতো শিখতে আমার যে হচ্ছে আইসিটি 6 চ্যাপ্টারের ওয়ান শট আছে,
ইনশাল্লাহ এই ভিডিও কমেন্ট আমি হচ্ছে প্লেলিস্ট লিঙ্কটা দিয়ে দিব। সিক্স চ্যাপ্টারের যে ওয়ান শটটা আছে এটা অ্যাকচুয়ালি কিন্তু অনেকে মানুষ দেখছে, প্রায় 80,000-এর উপর মানুষজন দেখছে। আই হোপ সবার বেশ লাভ হয়েছে। তো এই ওয়ান শটে গেলে কিন্তু তোমরা এরকম হচ্ছে স্টেটমেন্ট নিয়ে যে আরও ডিফিকাল্টি যেগুলো আছে, তাই তুমি অ্যাকচুয়ালি যাতে কোনো রিস্ক না নাও, তোমার এই অধ্যায় থেকে আনসার করতে হবে, তুমি এটা ভাবছো যারা, তারা অবশ্যই আমি সাজেস্ট করবো যে এই অংশটা দেখে আসো, তাহলে তোমাদের অবশ্যই বেশ হাইয়েস্ট ডিফিকাল্টির সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসি ডিএমএল কমান্ড কোনটি। ডিএমএল বেসিক্যালি হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো এই ডিএমএল কমান্ড কোনটি? ডিএমএল কমান্ডটা হচ্ছে তোমার এই ক্রিয়েট, এটা ডিডিএল কমান্ড, অল্টার ডিডিএল কমান্ড। অল্টারটা নিয়ে অনেকে আসলে ভুল বুঝে। অল্টার মানে বেসিক্যালি এরকম টেবিলে কোনো চেঞ্জ আনতে গেলে অনেক সময় অল্টার ইউজ করা হয়। তো তোমার এটা অনেকে ডিএমএল হবে, কিন্তু এটা ডিএমএল না। ড্রপ এটাও কি ডিডিএল। এই যে সিলেক্ট, তুমি একটা ডাটা দেখবা, এটার জন্য তোমাকে যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা বেসিক্যালি হচ্ছে ডিএমএল কমান্ড। ওকে, সিলেক্ট একটা ডিএমএল কমান্ড। ওকে, আচ্ছা এবার আসি ডিডিএল কমান্ড কোনটি। তাহলে কি টেবিল তৈরি করাটা অবশ্যই ডেটা ডেফিনেশন। এই আচ্ছা এটা পুরোনোটা বলে দিই, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো এই ডিডিএল কমান্ড কোনটি? ডিডিএল কমান্ড হচ্ছে তোমার হচ্ছে এই যে ক্রিয়েট, তুমি একটা টেবিল তৈরি করতেছো, এটা কি অবভিয়াসলি তুমি ডিফাইন করে দিচ্ছ, এটা অবশ্যই ডিডিএল কমান্ড। ওকে, আচ্ছা এরপর এটা কি এসকিউএল পূর্ণরূপ কি? এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড করে ল্যাঙ্গুয়েজ। এটা অ্যাকচুয়ালি অনেক অধ্যায় লাগে, প্রথম অধ্যায় লাগে, পঞ্চম অধ্যায় লাগে। সো এটা অবশ্যই, আবার ষষ্ঠ তো অবশ্যই লাগে। সো এটা অবশ্যই বেশ ভালো মতো মনে রাখবা। আচ্ছা এবার আসি নির্দিষ্ট ডেটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়। তুমি একটা নির্দিষ্ট ডেটা খুঁজে আসবা, তুমি একটা নির্দিষ্ট ডেটা খুঁজে বের করবা, এটাকে কোনটি ব্যবহৃত হয় তুমি বলতেছো, তাই তো? এটা অবশ্যই সার্চিং না? তুমি কি নির্দিষ্ট শর্তে হচ্ছে কোনটা ডেটাকে খুঁজে নিয়ে আসতে, এটা তো অবশ্যই সার্চিং নাকি? আচ্ছা এবার আসি ডেটা অফ অ্যাডমিশন ফিল্ডের জন্য মেমোরিতে কত বাইট জায়গা দরকার। তোমরা ফিফথ অধ্যায়ে পড়ছো না যে হচ্ছে ইন্টিজার টাইপের ডেটার জন্য তোমার হচ্ছে 4 বাইট লাগে, তারপর হচ্ছে ফ্লোট টাইপের জন্য 4 বাইট লাগে, তারপর হচ্ছে তোমার লং ফ্লোটের জন্য বা হচ্ছে ওই যে বড় ধরনের ডাবল যে ডেটা টাইপ ওটার জন্য তোমার হচ্ছে 8 বাইট লাগে, আর হচ্ছে তোমার নর্মাল ক্যারেক্টারের জন্য 1 বাইট লাগে। ডেট অফ অ্যাডমিশন ফিল্ডের জন্য তোমার অ্যাকচুয়ালি সেম 8 বাইট ডেটা লাগে। ওকে, আচ্ছা এবার আসি টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য কোন ধরনের কোয়েরি ব্যবহৃত হয়। শর্ত সাপেক্ষে কোনো একটা ডেটা খুঁজে নেওয়ার জন্য অবশ্যই তোমার সিলেক্ট ব্যবহার হয়। কি ব্যবহৃত হয়? সিলেক্ট কোয়েরি ব্যবহৃত হয়। ওকে, তুমি যে খুঁজে নিয়ে এসে দেখবা ওটার জন্য কি তোমার অবশ্যই সিলেক্ট ইউজ করা লাগবে। জিনিসটা কিরকম হবে জানো? সিলেক্ট, তারপর তুমি হচ্ছে কোন কলামটাকে হচ্ছে খুঁজতে চাও, বা তুমি যদি অ্যাকচুয়ালি সবগুলো কলামকে মানে সবগুলো ফিল্ডকে তুমি যদি খুঁজতে চাও, ইন দ্যাট কেস হচ্ছে স্টার, তারপর তুমি যে টেবিলের নাম দিবা, টেবিল নেম। আচ্ছা টেবিল নেম দেওয়ার পরে তুমি কি করবা? টেবিল নেম দেওয়ার পরে তুমি হচ্ছে আচ্ছা সরি ফ্রম আছে একটা, ফ্রম, তো ভালো মতো লিখি, সিলেক্ট ফ্রম টেবিল নেম হোয়ার। এখন কি আবার সে শর্ত হোয়ার। ওকে, তবে এখানে তুমি সেই শর্তটা দিবা যে তুমি কোন শর্তের অ্যাগেন্স্টে খুঁজতে চাও। ওকে, এগুলো একটু ভালো মতো দেখতে হলে অবশ্যই ওয়ান শটটা ফলো করো। এবার আসে কোয়েরি বলতে কি বোঝায়। কোয়েরি বলতে বোঝায় তোমার অ্যাকচুয়ালি ওই যে কমান্ড যে তুমি যে ডাটাকে খুঁজে নিয়ে আসতেছো সেই কমান্ডগুলোকে তোমার অ্যাকচুয়ালি কোয়েরি বলে। এখানে কি কি অপশন আছে? ডেটাবেসে ডেটা সবসময় আপডেট রাখা, এটা কি কোয়েরি বলতে বোঝায়। তারপর হচ্ছে ডেটাবেসে ফাইলসমূহ যথাযথ সংরক্ষণ করা, প্রয়োজন মাফিক ডেটা সরবরাহ করা, ডেটাবেসের টেবিলসমূহ সাজিয়ে রাখা। এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার এইটা, যে প্রয়োজন মাফিক ডেটা সরবরাহ করা। ওকে, প্রয়োজন মাফিক তুমি একটা ডেটাকে সংগ্রহ করে নিয়ে আসবা বা হয়তো তুমি খুঁজে নিয়ে আসবা, এটা জন্য তুমি যে হচ্ছে নির্দেশ দিচ্ছ, ওই কোয়েরি বলতে বেসিক্যালি এই যে নির্দেশগুলোকে বোঝানো হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু টিকটা একটু কনফিউজিং, সো এখানে তোমার একদম প্রপার মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে গ। ওকে, আচ্ছা এবার আসি বেতন 20,000 টাকার অধিক বোঝাতে কোনটি ব্যবহৃত হবে। এটা তোমরা অনেকেই ভুল করে যেটা করবা যে এইটা দিবা, বাট এটা অ্যাকচুয়ালি আনসার না। কারণটা বুঝো, 20,000 টাকার অধিক তার মানে কি এই পাশে অবশ্যই বেশি হবে, ধরো 25,000, তাহলে এখন কি চিহ্নটা কোন দিকে যাবে? 25,000 কি অবশ্যই 20,000 থেকে বেশি না? আচ্ছা তাহলে কি অবশ্যই এইটা হবে, এই যে 20,000 টাকার অধিক, তার মানে কি তোমার আনসার কোনটা? এইটা, তাই তো? 20,000 এই যে ছোটোর দিকে থাকবে, এই যে ছোট যে চিহ্ন এদিকে কি ছোট থাকে, এদিকে বড় থাকে, তো এই যে খোলা মুখের দিকে অবশ্যই তোমার খোলা মুখটা বাইরের দিকে থাকবে। ওকে, আর 20,000 টাকা কি ওই যে ছোটোর দিকে 20,000 টাকাটা থাকবে। ওকে, আচ্ছা এবার আসি যে নিচের কোন ফিল্ডের উপরে ইন্ডেক্স করা হয় না। ইন্ডেক্স নর্মালি লজিক্যাল ফিল্ডের উপরে করা হয় না, কারণ লজিক্যাল ফিল্ডে নর্মালি তোমার হচ্ছে 0 অথবা 1 আসে, অথবা ট্রু অথবা ফলস আসে। তো এই সব ফিল্ডের উপরে তোমার হচ্ছে ইন্ডেক্স করা হয় না, কারণ কি মাত্র দুইটাই তো অপশন, এগুলোর উপরে তুমি কি ইন্ডেক্স করবা? আর কোনো এর থেকে ইউনিক কিছু তো আসার কোনো উপায় নেই, তাই তো? তো এখানে অবশ্যই কখনোই লজিক্যাল ফিল্ডের উপরে ইন্ডেক্স করা হয় না। অনেক সময় টেক্সটের উপর করা হইতেও পারে, টেক্সটের উপরে নর্মাল করা উচিত না, বাট হইতেও পারে করা।
তারপর তোমার নাম্বারের উপর করা উচিত না, বা করা হইতেও পারে, আচ্ছা উচিত না, নাম্বার উপরে করা উচিত, কারণ কি তোমার রোল, তাই তো, রোল তো একটা নাম্বার, বা স্টুডেন্টের একটা নাম্বার, বা হচ্ছে তোমার এনআইডি নাম্বার একটা নাম্বার, তো নাম্বার উপরে নর্মালি করা উচিত, কিন্তু লজিক্যালে কখনোই করা উচিত না। আচ্ছা, এবার আসি নেমের ভিত্তিতে এ টু জেড সর্টেড টেবিলের রেকর্ডগুলোকে নেমের ভিত্তিতে এ টু জেড ইন্ডেক্সিং করার পর, জেড টু এ ইন্ডেক্সিং করার পর মূল টেবিলে কতগুলো নতুন রেকর্ড এন্ট্রি করলে হচ্ছে মূল টেবিলে কিরূপ পরিবর্তন হবে। বুঝো, অলরেডি এ টু জেড সর্টেড আছে, তারপর জেড টু এ ইন্ডেক্সিং করা হয়েছে। এখন আমি তোমাদেরকে বলি, সর্ট করার কারণে মূল টেবিল পরিবর্তিত হয়, মূল টেবিল পরিবর্তিত হয়, আর ইন্ডেক্সের ফলে হয় না, মূল টেবিল পরিবর্তিত হয় না। আচ্ছা, আবার সর্ট করার ফলে তোমার পরে যদি তুমি কোনো নতুন ডাটা এন্ট্রি করো, ওই নতুন ডাটা তোমার আনসর্টেড থেকে যায়, ওই নতুন ডাটায় কোনো কি চেঞ্জ আসে না। কিন্তু তুমি যদি ইন্ডেক্স করে রাখো তারপরে নতুন কোনো ডাটা ইনপুট দাও, নতুন ডাটাটা অ্যাকচুয়ালি ইনপুট দেওয়া কঠিন, তুমি ইনপুট দিয়ে দিলে কি ওই নতুন ডাটাগুলোকে ওই ইন্ডেক্সের ভিতরে আগে মানে যে নিয়ম অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা করা ওই নিয়মের ভিতরে পড়ে যাবে, ঠিক আছে। এখন দেখো তোমার কাছে অপশন কি আছে, সম্পূর্ণ টেবিলের নেমের ভিত্তিতে এ টু জেড সর্টেড হবে, এটা অ্যাকচুয়ালি হবে না। আচ্ছা, সম্পূর্ণ টেবিলের নেমের ভিত্তিতে জেড টু এ সর্টেড হবে, এটা অ্যাকচুয়ালি হবে না। নতুন এন্ট্রিগুলো রেকর্ডগুলো আনসর্টেড থাকবে, এটা হবে। অ্যান্ড নতুন রেকর্ডগুলো নতুন রেকর্ডগুলো হচ্ছে জেড টু এ সর্টেড হবে, এটাও হবে না। এটা দেখো, এটা কেন হবে, কারণ আমি তোমাদেরকে একটু আগে বললাম, এখানে তোমার ইন্ডেক্সের কথাটা ইনপুট দিয়ে রাখলেও তোমার কিন্তু অ্যাকচুয়ালি এ টু জেড সর্টেড এটা আগে বলে রাখছে। সো নতুন যে তুমি এন্ট্রিগুলো দিবা, এগুলো কি অ্যাকচুয়ালি আগে থেকে সর্টেড এগুলোর উপর কোনো হচ্ছে প্রভাব ফেলবে না। আবার তো আগে থেকে সর্টেড করা থাকলেও এগুলোকে আবার নতুন এন্ট্রিগুলোকে আবার আগের মতো সোজা সাজা যাবে, এটাও হবে না। তোমাকে আবার নতুন করে দরকার সাজাইতে হবে, তুমি যদি নতুন এন্ট্রিগুলোকেও কি আবার ঠিকমতো সাজাইতে চাও। ওকে, আচ্ছা, এবার আসি যে কোন সম্পর্কটি সঠিক। এটা আসলে খুবই কঠিন একটা কথা। কুয়েরি দিয়ে আমরা বাছাই করি, ইন্ডেক্সিং দিয়ে আমরা সাজায় রাখি, সার্চিং দিয়ে আমরা শনাক্ত করি বা খুঁজি। আচ্ছা, শুধুমাত্র সর্টিং দিয়ে আমরা আসলে খুঁজি না, সর্টিং দিয়ে কি আমরা সাজাই। ওকে, তো এখানে এই সম্পর্কে যদি কোশ্চেন যদি এরকম হইতো যে কোন সম্পর্কে সঠিক না, ইন দ্যাট কেস তোমার রাইট আনসার এইটা। বাট তাছাড়া এখন অন্য সবগুলোই প্রায় একটা কনফিউশন একটা তৈরি করতেছে। ওকে, তো এরকম কনফিউশন কিন্তু অনেক সময় আসবে। সো যদি বোর্ড পরীক্ষায় কোনো কনফিউজিং কোনো কোশ্চেন আসে অ্যান্ড তোমার ফিল হচ্ছে হয়তো উত্তর নাই অথবা প্রশ্নে কোনো ভুল আছে, মানে আমার উপদেশ থাকবে, লিসেন টু ইউর গার্ডস, তোমার মন যা বলে তাই করো। নর্মালি অনেক সময় ভুল থাকে, বোর্ড প্রশ্নে ভালো পরিমাণে ভুল থাকে, অ্যান্ড ভুল থাকলে নর্মালি অটোমার্ক করা দিয়ে দেয় বোর্ড থেকে, অ্যাকচুয়ালি সবার যেটা অটোমার্ক পায় এটা ইনশিওর করা হয়। সো যদি তুমি নিজের উপর কনফিডেন্ট হও যে হ্যাঁ এটা ভুল আছে, তুমি ছেড়েও আসতে পারো অথবা কিছু দাগায়ও আসতে পারো, মানে ইদার ওয়ে তুমি ফুল নাম্বারই পাবা ওই এমসিকিউটাতে। কিন্তু যদি তুমি অ্যাকচুয়ালি ভাবো যে ভুল আছে কিন্তু অ্যাকচুয়ালি ভুল নাই, তখন কিন্তু তোমার অ্যাকচুয়ালি একটা ভুল চলে যাবে, ঠিক আছে। সো বি কেয়ারফুল অ্যান্ড মানে নিজের উপর কনফিডেন্ট হতে হবে। এটা আসলে আমি যে সলভ করে দিয়ে আসতে পারবো না তখন পরীক্ষা হয়, তাই না। তো তোমাকে অবশ্যই এরকম লেভেলে প্রিপেয়ার হতে হবে যে তুমি একটা কনফিউজিং পরিস্থিতিতে পড়লে তুমি অ্যাকচুয়ালি কী করবা সেটা তুমি আগে থেকে ভেবে রাখতে পারো। আচ্ছা, এখন আসি এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য মেসেজকে কি বলে। এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজকে অ্যাকচুয়ালি বলে তোমার হচ্ছে সাইফার টেক্সট। আমি কেন দেখাচ্ছি, সাইফার টেক্সট তোমার এনক্রিপশন করার পরের মেসেজটা, তাই তো। তো তোমার এই যে এনক্রিপশন করার পূর্বে হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে মানুষ পড়তে পারে, তাই কি, সেটা হচ্ছে প্লেন টেক্সট। আচ্ছা, আর মানুষ এনক্রিপশন করার পরে কি মানুষ সেটা পড়তে পারে না, তো সেটা কি, সেটা হচ্ছে সাইফার টেক্সট, তাই তো। আচ্ছা, এবার আসি মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতিকে কি বলে। মূল ডেটাকে অন্য একটা ফরম্যাটে তুমি পরিবর্তন করছো যাতে মানুষ সেটাকে পড়তে না পারে, এটাকে বলা হচ্ছে তোমার এনক্রিপশন। ওকে, আচ্ছা, এবার আসি নিচের কোনটি ডেটাকে এনক্রিপশনের অংশ নয়। সাইফার টেক্সট, আচ্ছা এটা সাইফার টেক্সট হবে। আচ্ছা, সাইফার টেক্সট অবশ্যই অংশ, কারণ সাইফার টেক্সট তোমার হচ্ছে ওই যে মূল যে টেক্সট ওটাকে তুমি পরিবর্তন করে সাইফার টেক্সটে পরিণত করো। আচ্ছা, প্লেন টেক্সট হচ্ছে তোমার আগে থাকে, আর অ্যালগরিদম হচ্ছে তুমি যে নিয়মটা মেনে তুমি হচ্ছে পরিবর্তনটা করো। এই যে প্যারিটি বিট এটা কোনো অংশ না, প্যারিটি বিটটা কি, এটা কোনো অংশ না। প্যারিটি বিটটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের ASCII 7 কোডের একটা অংশ, ঠিক আছে। ওকে, এবার আসি ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি। ডেটা এনক্রিপশন ও ডেটা ডিক্রিপশনের নিয়মটাকে অ্যাকচুয়ালি তোমার বলা হয় ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে। এটা একটা ম্যাথের বা হচ্ছে ডিজিটাল সাইফার ওয়ার্ল্ডের একটা বেশ পশ সাবজেক্ট। যাদের অ্যাকচুয়ালি ইচ্ছা আছে তারা অ্যাকচুয়ালি ওরকম পড়াশোনা করে কিন্তু এটার জন্য প্রিপারেশন নিতে পারো। ওকে, একটু এক্সপ্লোর করে দেখো বাংলাদেশে কোথাও অফার করতেছে কিনা। আচ্ছা, এবার আসি ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি। গৃহীত ব্যবস্থার নামটা হচ্ছে এনক্রিপশন, তাই তো। আচ্ছা, গোপনীয়তা রক্ষা করা হয় এনক্রিপশনের মাধ্যমে। আচ্ছা, সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেস ব্যবহারের ফলে সরকারের দক্ষতা কি বৃদ্ধি পাবে? হ্যাঁ, অবশ্যই বৃদ্ধি পাবে। আর ডেটাবেস ব্যবহার করলে স্বচ্ছতাও বৃদ্ধি পাবে, সেবা মান কি হ্রাস পাবে? না, এটা পসিবল না। তোমার ডেটাবেস ইনক্লুড করা মানে
বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একটা ডেটাবেসে অন্তর্ভুক্ত। আর যখন তুমি একটা নিয়ম করবা যে ধরো সবাই 1 কেজি করে চাল পাবে, তখন তুমি তো ডেটাবেসে তো আসলে যে তুমি আসলে মানে কি বলবো দুর্নীতি করা অত ভালো মতো পসিবল হয় না, বা অনেক কঠিন ওখানে দুর্নীতি করাটা, বা অ্যাটলিস্ট তোমার ইউনিয়ন পর্যায়ে নেতারা করতে পারবে না। সো তখন কি অবশ্যই সেবার মানটা কি হ্রাস পাবে না, সেবার মানটা অবশ্যই বৃদ্ধি পাবে। সো এখানে আনসারটা কি হবে? ক। ওকে, আচ্ছা এবার আসি যে আরডিবিএমএস এটা সফটওয়্যারের নামটা কি? এই সফটওয়্যারের নামটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস অ্যান্ড মাইক্রোসফট এক্সেল। এক্সেল তো না, ভুল করছি, মাইক্রোসফট এসকিউএল, তাই তো? মাইক্রোসফট অ্যাক্সেস অ্যান্ড মাইক্রোসফট এসকিউএল। এক্সেস কি কোনো ধরনের ডেটাবেস সফটওয়্যার এক্সেল না। তোমরা এক্সেলকে অনেক সময় ভাবতে পারো যে এটাও তো আসলে ওরকমই, এটা টেবিল থাকে, টেবিলে তোমার বিভিন্ন কলাম থাকে, রো থাকে, কিন্তু এক্সেল কি কোনো ডেটাবেস সফটওয়্যার না, এটা মাথায় রাখবা। ওকে, তো এখানে তোমার আনসার কি অ্যাক্সেস আর এসকিউএল, তার মানে কি 1 আর 3। ওকে, আচ্ছা এবার যাই, ইন্ডেক্সিং এর ফলে ডেটা কি খুঁজে পাওয়া সহজ হয়? হ্যাঁ হয়। ডেটা সাজানো থাকে অনেক সুন্দর মতো, একদম ইজিলি খোলা যায়, অনেক বড় ফাইলে তোমার ইন্ডেক্সিং করে রাখা হয় যাতে ডেটা সহজভাবে খুঁজে আনা যায়। ওকে, আচ্ছা ইন্ডেক্সিং এর ফলে মূল ফাইলে কি কোনো পরিবর্তন হয়? না, মূল ফাইলে কোনো পরিবর্তন হয় না, এটাও ট্রু। ডেটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন হয়? হ্যাঁ এটাও ট্রু, কজ কি আগে থেকে খুব একটা সুন্দরভাবে সাজানো, ওখানে তুমি একটা নতুন ডেটা এন্ট্রি দিতে গেলে অবশ্যই একটা সিস্টেমের মধ্যে যায়, অনেক টাইম কনজিউমিং হবে। ওকে, সেখানে কি এই লাস্টটাও ট্রু। তো এখানে তোমার এই যে ঘ, ঠিক আছে। আচ্ছা এবার যাই, সর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে হচ্ছে তোমার সর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে তোমার হচ্ছে ওএলই অবজেক্ট হবে না, কারণ তুমি ছবি ওয়াইজ কিভাবে সর্ট করবা, তোমার ছবি কোনটা ভালো কোনটা খারাপ এটা তুমি কিভাবে বুঝবা? তুমি টেক্সটে বুঝতে পারো, টেক্সটে কি পসিবল, টেক্সটে তোমার হচ্ছে A to Z সর্টিং পসিবল, মানে যেটা ক্যাপিটাল লেটারে দিতে আগে সেটা আগে যাবে, যেটা ক্যাপিটাল লেটারে দিতে পরে সেটা পরে যাবে। কারেন্সির দিক থেকে পসিবল, যে কে বেশি কামাই করে, কে কার কাছে বেশি টাকা আছে, কিন্তু ওএলই দিয়ে পসিবল না, বা ছবি ভিডিও দিয়ে কি পসিবল না। তো আনসারটা কি হবে? ক। আচ্ছা এবার আসি যে কোয়েরি ব্যবহার করে করা যায় কোনটি? কোয়েরি ব্যবহার করে করা যায় তোমার ডাটা ইনপুট করা যায়, ডাটা আপডেট করা যায়, ডাটা ডিলিট করা যায়, তিনটাই করা যায়। তখন তোমার আনসারটা কি? 1 2 3। ওকে, আচ্ছা এবার আসি ইন্ডেক্সিং করা যায় কয় ফিল্ডের উপরে? ইন্ডেক্সিং অ্যাকচুয়ালি একটা ফিল্ডের উপর করা যায়, দুইটা ফিল্ডের উপর করা যায়, আর দুইটা ফিল্ডের উপর করা মানে তো একাধিক ফিল্ডের উপর করা, তাই না? তিনটা ফিল্ডের উপর অ্যাকচুয়ালি করা যায়, ঠিক আছে। তো আনসারটা কি? তিনটা, 1 2 3। ইন্ডেক্সিং কখন আসলে তোমার হচ্ছে অনেকগুলো ফিল্ডের উপর করতে হয় আমি তোমাদের একটু বুঝাই রাখি। ধরো তুমি একটা ক্লাসের এক রোল, আচ্ছা টেবিল লাগবে না, আমি তোমাদেরকে মুখে বুঝাই, না টেবিল লাগবে থাক। ধরো তুমি একটা ক্লাসের এক রোল, ধরো এটা হচ্ছে ক্লাস, তুমি হচ্ছে ক্লাস 6-এর এক রোল। এখন তোমার রোল কত তাইলে? ক্লাস 6-এ তোমার রোল হচ্ছে 1। এখন ক্লাস 6-এ তোমার দুইটা শাখা আছে, তো সেকশন কয়টা? সেকশন হচ্ছে এ, অ্যান্ড তোমার নাম হচ্ছে ধরো তামিম, নেম। এখন আমি পাইলাম যে ক্লাস 6-এর আরো একটা এক রোল আছে, সে হচ্ছে বি সেকশনের, তার নাম হচ্ছে রোহান। এখন তাহলে আমি তো শুধু রোয়ের উপরে মানে রোল অনুযায়ী যদি সাজাই তাহলে তো আমার দুইটা একই জিনিস চলে আসছে, আলটিমেটলি তো এটা হচ্ছে না প্রপারলি, হচ্ছে না। তখন আমি কি করবো? তখন আমি রোল আর সেকশন দুটোর উপরেই করব। তখন কি আমার একাধিক ফিল্ডের উপরে ইন্ডেক্সিং করা থাকলে আমি কি খুব ইজিলি খুঁজে আনতে পারবো, তাই তো? অনেক সময় কি একাধিক ফিল্ডের উপরে ইন্ডেক্সিং করাটা প্রয়োজন হয়। ওকে, আচ্ছা এবার আসি সর্টিং কি? সর্টিং হচ্ছে ডেটাকে ঊর্ধ্বক্রমে সাজানো, ট্রু। ডেটাকে নিম্নক্রমে সাজানো, হ্যাঁ ট্রু। দৈর্ঘ্য ভিত্তিতে সাজানো হয় না। সো তোমার এখানে আনসারটা কি? ক, 1 আর 2। ওকে, মানের সাজানো, যে মানের দিক দিয়ে বেশি সে আগে, যে মানের দিক দিয়ে বেশি সে পরে। আবার হচ্ছে তোমার নিম্নক্রম আর ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, আর কি ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর নিম্নক্রম মানে বড় থেকে ছোট। ওকে, আচ্ছা এবার আসি যে এ ও বি টেবিল দুটিতে কোন সম্পর্ক করা যেতে পারে? ধরো দুইটা টেবিল আছে, এই টেবিলে দেখো A01 আছে, A02 আছে, A03 আছে, A04 আছে, A05 আছে। এই টেবিলে দেখো A01 দুইবার আছে, A03 দুইবার আছে, A04 একবার আছে। তার মানে কি এই টেবিলে প্রত্যেকটা রোল একবার করে আছে, এন্ড এই টেবিলে কি এক একটা রো অনেক সময় একাধিকবারও আছে। এটা কি? এটা 1 টু মেনি রিলেশনশিপ হতে পারে। এরকম যে কোনো সময় যদি সম্পর্ক চাবে তুমি সর্বপ্রথমে রোলের দিকে তাকাবা, তারপর অন্য ফিল্ডগুলো দেখবা। রোল বা স্টুডেন্ট আইডি বা এমপ্লয়ের আইডি এরকম কোনো ধরনের আইডি বা নাম্বার দিয়ে কিছু থাকলে সেটার দিক থেকে তোমার সম্পর্কটা হবে, এটা চান্স তোমার হচ্ছে 100% প্রায়, ঠিক আছে। সো তুমি অবশ্যই আগে হচ্ছে রোল, স্টুডেন্ট আইডি, নেম আইডি এগুলোর দিকে তাকাবা। সেখানে অবশ্যই কি এখানে তোমার 1 টু মেনি সম্পর্ক আছে। এখন আসি এ ও বি টেবিলের ভিতরে রিলেশন স্থাপনের জন্য প্রয়োজন হবে। দেখো এখানে কি মেনু টেবিলের সম্পর্ক আছে? নাই। সো মানে কি আমার জাংশন টেবিলের প্রয়োজন নাই, তো আমার প্রথম দুটো খালি প্রয়োজন, তো হচ্ছে ক। জাংশন টেবিল কখন শুধু প্রয়োজন? জাংশন টেবিল শুধুমাত্র তোমার ম্যান টু ম্যান রিলেশনশিপের ক্ষেত্রে প্রয়োজন। ওকে, আচ্ছা এবার আসি ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন, এতে তার অনেক সমস্যা হয়, সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। উদ্দীপকে উল্লেখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকার? তার মানে কি ওনার একটা ডাটাবেস সফটওয়্যার দরকার, তাই তো? ওনার খাতায় যাতে হিসাব না লেখা লাগে, উনি যাতে ডিজিটাল হিসাবটা রাখতে পারে, তাই তো? ওকে, এবার আসি ডিবিএমএস হচ্ছে সফটওয়্যার ব্যবহার করলে কোন ধরনের সুবিধা পাওয়া যায়? তোমার রেকর্ড অনুসন্ধানের সুবিধা পাওয়া যায়, রিপোর্ট তৈরিতে সুবিধা পাওয়া যায়, বায়োডাটা তৈরিতে মনোহানোর সুবিধা পাওয়া যায়। তো তোমার এখানে আনসারটা কি? 1 ও 3। বায়োডাটা মানে কি? বায়োডাটা হচ্ছে ওই যে
মানুষ বিয়ের ক্ষেত্রে বায়োডাটা দেয় না, তো তোমার বায়োডাটা হচ্ছে কি পাত্রপাত্রী তোমার পুরো ডিটেলস লেখা থাকে, তাই তো? তো এটার সাথে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার কোনো সম্পর্ক আছে? নাই। তার মানে এখানে কি 1 ও 3 এর সাথে তোমার সম্পর্ক, রাইট? আচ্ছা, এবার আসি যে উদ্দীপকে যাদের বেতন 30,000 টাকা এর উপরে দ্রুত তাদের খুঁজে বের করতে করা যায় কোন পদ্ধতিতে? তোমাদের কি অবশ্যই তোমার হচ্ছে উদ্দীপক থেকে কি তোমার হচ্ছে যাদের হচ্ছে বেতন হচ্ছে 30,000 টাকা, সো এটা খুব সহজে খোঁজার পদ্ধতি হচ্ছে তোমার সার্চিং, তুমি সিলেক্ট দিয়ে সার্চিং করবা। আর এটা যদি অনেক বড় একটা ডাটা ফাইল হতো সেক্ষেত্রে তুমি অনেক সহজে সার্চিং করার জন্য তোমার হচ্ছে ইন্ডেক্সিংও করা লাগতো, ওকে? আচ্ছা, এবার আসি, এবার আসলে উদ্দীপকের টেবিলে ফিল্ড রিলেশন হিসেবে ভূমিকা রাখতে পারে তোমার হচ্ছে দুইটার ভিতর কি তোমার একটা রিলেশন, আচ্ছা আর তো কোনো টেবিল নাই, সো রিলেশনশিপে তোমার হচ্ছে এমপ্লয়ের এটা ভূমিকা রাখবে, সো এটার ভূমিকা রাখবে। নেম কি রাখবে? নেম আসলে নর্মালি রাখা উচিত না, কিন্তু এখানে আমরা দেখতেছি কি একই নেমে দুজন নাই, সো নেম রাখতেও পারে, বাট নেম দেওয়া দরকার না, কারণ নেমে কি ইজিলি মানুষের এক নেম আসতেই পারে। মোবাইল নাম্বারটা কি মানুষের আবার সেম হয় না, মোবাইল নাম্বার দিয়ে তোমার ইজিলি হচ্ছে রিলেশনশিপে ভূমিকা রাখতে পারবে। সো এখানে তোমার আনসারটা কি হবে? 1 ও 3। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি, আচ্ছা এমসিকিউ শেষ আমাদের, অনেক কম এমসিকিউ, আসলে ছোট অধ্যায়, তাই তো? প্র্যাকটিস করার জিনিস আলটিমেটলি কম, তো বাট এগুলো তুমি যদি ভালো মতো বেসিক সহ প্র্যাকটিস করো তো তোমার জন্য অ্যাকচুয়ালি বেশ সুবিধাজনক হবে, তাই তো? আচ্ছা, এখন যেগুলো দেওয়া আছে, ভোলাটাইল মেমোরি কি? কারেন্ট গেলে যে মেমোরি তোমার হচ্ছে চলে যায়, যে মেমোরি থেকে ডাটাটা চলে যায়, এইসব মেমোরি কি প্রসেসরের ভিতরে থাকে, অনেক দ্রুত হচ্ছে কাজ করতে পারে, অনেক বেশি স্পিড সম্পন্ন হয়। আচ্ছা, ডিবিএমএস কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, পুরো রূপটা রেখে দিই, ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। আচ্ছা, জাংশন টেবিল কি? জাংশন টেবিল হচ্ছে ওই ম্যানি টু ম্যানি সম্পর্ক স্থাপনের সময় যখন দুইটা টেবিলের ভিতর সম্পর্ক স্থাপন করা হয় তখন তৃতীয় টেবিল লাগে তোমার ম্যানি টু ম্যানি সম্পর্কটা বাস্তবায়ন করার জন্য, সেটাই হচ্ছে তোমার জাংশন টেবিল। আচ্ছা, সাইফার টেক্সট কি? ওই যে এনক্রিপশন করার পরে যে টেক্সট মানুষ পড়তে পারে না সেটা তোমার সাইফার টেক্সট। ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিং হচ্ছে কি অনেক সময় তোমার হচ্ছে এত বেশি ডাটা থাকে তখন তোমার ডাটাকে সঠিকভাবে তো খুঁজে আনা যায় না, তো ডাটাকে সঠিকভাবে বা দ্রুত খুঁজে পাওয়ার জন্য তোমার হচ্ছে ডাটা কি যে কোনো একটা ফিল্ডের উপর একটা আলাদা ইন্ডেক্সিং তৈরি করা হয়। ইন্ডেক্সে তো তোমার হচ্ছে বইতে তোমার সূচিপত্র থাকে না একটা আলাদা, মূল টেবিল থেকে তোমার কি ওই সূচিপত্রটা বা ইন্ডেক্সটা কি আলাদা, তো একটা আলাদা একটা ইন্ডেক্সিং ফাইল তৈরি করা হয়, ওখান থেকে কি খুব ইজিলি তোমার ওই যে ডাটাবেসের ভিতরে যায় তোমার খুঁজে আনা যায় ডাটা, ওকে? সো এটা কি একটা ডিফারেন্ট একটা ফাইল যেখানে তোমার যে কোনো একটা ডাটাবেসে যে কোনো একটা ফিল্ডের উপর তোমার হচ্ছে তৈরি করা হয়। আচ্ছা, ডেটা এনক্রিপশন কি? ওই যে নিরাপত্তার জন্য তোমার যে সিস্টেমের মধ্যে তোমার হচ্ছে ডেটা বা মেসেজ এগুলো কি হচ্ছে তোমার নিরাপদভাবে রাখা হয় বা চেঞ্জ করা হয় সেগুলোকে তোমার ডেটা এনক্রিপশন বলে। আরডিএমএস কি? আরডিএমএস হচ্ছে এইটাই জাস্ট হচ্ছে শুরুতে একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, রিলেশনাল ডেটাবেস সফটওয়্যার যখন দুইটা টেবিলের ভিতর কোনোটা রিলেশনের মাধ্যমে দুটো টেবিল সম্পর্কযুক্ত হয়। আচ্ছা, সর্টিং কি? সর্টিং হচ্ছে ডাটাগুলোকে কোনো একটা ফিল্ডের বেসিসে বা একাধিক ফিল্ডের বেসিসে তোমার হচ্ছে উপর নিচে আকারে সাজানো বা হচ্ছে ছোট ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম আকারে সাজানো। আচ্ছা, ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে তোমার এমন একটা সফটওয়্যার যেখানে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা সংরক্ষণ করা হয়। কর্পোরেট ডেটাবেস কি? কর্পোরেট ডেটাবেস কি? বিভিন্ন ধরনের কোম্পানি তোমার অনেক বড় বড় ডেটা নিয়ে কাজ করে সেগুলোকে তোমার হচ্ছে কর্পোরেট ডেটাবেস বলে। আচ্ছা, কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বুঝো? কম্পোজিট প্রাইমারি কি বলতে তোমার বোঝানো হয় প্রাইমারি কি নরমালি একটা ফিল্ডের উপরে হয়, তোমার যে কোনো একটা ফিল্ডের থেকে তোমার প্রাইমারি কি আলটিমেট পারপোজটা কি ওই যে ইন্ডেক্সিং এর মতোই পারপোজ, যে তোমার যে কোনো একটা মানে এন্ট্রিকে আলাদাভাবে তোমার হচ্ছে চেনা, বা আমার যেমন এনআইডি দেখে আমাকে আলাদাভাবে চিনতে পারবে। এখন অনেক সময় কি ওই যে সেম ক্লাসের যে উদাহরণটা দিলাম, কই দিলাম, এই যে এটা, যে তোমার কি এখানে তুমি যদি প্রাইমারি কি তৈরি করতে যাও, তুমি যদি শুধুমাত্র রোল নাম্বারকে প্রাইমারি কি করো তাহলে কি হবে না, তখন কি তোমার একসাথে দুইটা ফিল্ডকে তোমার প্রাইমারি কি করতে হবে, এই দুইটা মিলে তুমি যেটা প্রাইমারি কি তৈরি করো সেটাকে বলা হবে তোমার হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, ওকে? আচ্ছা, এখন আসি তোমার হচ্ছে কই যাই, হ্যাঁ রেকর্ড কি? রেকর্ড হচ্ছে তোমার যে সারি বরাবর যে তোমার হচ্ছে এক একটা মানুষের যে ফিল্ড বিভিন্ন ফিল্ডের ডেটাগুলো থাকে এগুলোকে রেকর্ড বলে। ডেটাবেস কি? অলরেডি বলছি। ডেটা এনক্রিপশন কি? অলরেডি বলছি। কোয়েরি কি? কোয়েরি হচ্ছে তোমার সেই নির্দেশগুলো যে দিয়ে হচ্ছে একটা টেবিল তৈরি করা যায়, একটা টেবিল হচ্ছে চেঞ্জ করা যায়, একটা টেবিল ডিলিট করা যায়, টেবিলের ভিতরে তোমার হচ্ছে একটা কলাম তৈরি করা যায়, কলাম থেকে তোমার ডাটা ডিলিট করা যায়, এভরিথিং, ওকে? আচ্ছা, এবার আসি তোমার হচ্ছে এনক্যাপসুলেশন কি? এটা আসলে এই অধ্যায়ের জিনিস না, সেটা বাদ, এটা ভুলে চলে আসছে। কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি? কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই এসকিউএল বা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে তোমার হচ্ছে ডেটাবেসে বিভিন্ন ধরনের চেঞ্জ আনা হয়, রাইট? আচ্ছা, এবার আসি যে এসকিউএল, আচ্ছা এখন আছে কিন্তু উদাহরণমূলক কোশ্চেন বা 2 মার্কের কোশ্চেন। এসকিউএল এর সাথে সাধারণ ভাষা প্রোগ্রামিং ভাষার মূল পার্থক্য কোথায়? এসকিউএল হচ্ছে এমন একটা ভাষা যেখানে তুমি একটা কাজ বলবা জাস্ট করতে, তোমার এখানে বলা লাগবে না তুমি কিভাবে কাজটা করবা, বা তোমাকে ওই কম্পিউটারকে বলা লাগবে না তুমি এভাবে যে কাজটা করো। ধরো সি প্রোগ্রামে যখন আমরা কাজ করছি তখন আমরা কি একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যে এই কাজের পরে এই কাজ করো, এই কাজের পরে এই কাজ করো। কিন্তু এসকিউএল বা তোমার হচ্ছে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো কেমন? কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো জাস্ট তোমার হচ্ছে বলে দিতে হচ্ছে তো এই কাজটা করো, ও কীভাবে করবে এটা তোমার জানার বিষয় না, ওকে? এগুলো কি? এগুলো হচ্ছে ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ। কি এটাকে বলে? ডিক্লারেটিভ। আর তোমার ওই যে সি প্রোগ্রামিং বা ওইসব প্রোগ্রামিং কি ওগুলো হচ্ছে
প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, গোপনীয়তাই ডেটা নিরাপত্তার প্রধান হাতিয়ার। এটা হচ্ছে তোমার হচ্ছে বলবা যে গোপনীয়তা কেন দরকার ডেটা নিরাপত্তার ক্ষেত্রে। আচ্ছা, একটা ডেটা টেবিলে ফোন নাম্বার কলাম সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ নির্বাচন করা যায়? আচ্ছা, ফোন নাম্বারে সবসময় টেক্সট ডেটা টাইপ ইউজ করতে হয়। কেন বলতেছি, ধরো আমাদের ফোন নাম্বারে কি শুধু একটা জিরো থাকে না, 01732 4 এরকম ডট ডট ডট। এখন শুনো, তুমি যদি একটা নাম্বার বাম দিকে শূন্য কোনো উপায় আছে, তুমি যদি একটা ইন্টিজার হিসেবে রাখো বা একটা নাম্বার ডেটা হিসেবে রাখো, তোমার বাম দিকে শূন্য কোনো মূল্য আছে? বাম দিকে শূন্য কি থাকবে? বাম দিকে শূন্য থাকবে না। এর জন্য তোমার বাম দিকে শূন্যটা রাখার জন্য হলেও তোমার কি টেক্সট ডেটা টাইপ ইউজ করতে হবে, সরি টেক্সট ডেটা টাইপ ইউজ করতে হবে। হ্যাঁ, আর আমরা তো এই ফোন নাম্বার নিয়ে কখনো যোগ বিয়োগ করি, তো এটার কি টেক্সটে রাখলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই, তাই না? আচ্ছা, এসকিউএল কে ডেটাবেসে হাতে ব্যবহার করা হয় কারণ এসকিউএল বা এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে তোমার অ্যাকচুয়ালি ডেটাবেসটাকে কি ম্যানেজমেন্ট করা হয়। ইন্ডেক্সিং এর তুলনায় সর্টিং এ বেশি মেমোরি প্রয়োজন হয় কেন? ইন্ডেক্সিং এ একটা আলাদা, সর্টিং এর ক্ষেত্রে পুরা ফাইলে কাজ হয়, ফাইলটা কি চেঞ্জ হয়, পুরা ফাইলে কাজ হয়। আর এখানে কি ইন্ডেক্সিং এর নতুন ফাইল তৈরি হয়, নতুন ফাইল তৈরি হয়। ওকে, আচ্ছা, দুইটা ডেটা টেবিলের প্রাইমারি কি কখন একই হওয়া প্রয়োজন? দুইটা ডেটা টেবিলের প্রাইমারি কি একই হওয়া প্রয়োজন? তোমার হচ্ছে 1-1 রিলেশনশিপে। তোমার প্রাইমারি কি যখন দুইটারই সেম, তখন মানে কি ওটা একটা 1-to-1 রিলেশনশিপে আছে। ওকে, আচ্ছা, এবার আসি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সফার পদ্ধতি। এটা হচ্ছে 2 অধ্যায়ের, সো এখানকার না, তখন বলছি এইসব। আচ্ছা, জাতীয় পরিচয়পত্র তথ্য সম্বলিত ডেটাবেসের ধরন ব্যাখ্যা করো। জাতীয় পরিচয়পত্র তথ্য সম্বলিত ডেটাবেসের ধরন, এটা অবশ্যই রিলেশনাল ডেটাবেস হবে। কারণ কি আমাদের জাতীয় পরিচয়পত্র ধরো যে ডেটাবেস আছে, ওখানে আমার নাম লেখা আছে, আমার বাবার নাম লেখা আছে, আমার জন্ম তারিখ লেখা আছে, আমার এলাকা লেখা আছে। আবার ধরো আমি এক জায়গায় পাসপোর্ট করতে গেছি, তখন কি আমার দুইটা ডেটাবেসের ভিতরে কানেকশন লাগবে না? সো এটা কি অবশ্যই কানেকশনটা তৈরি করার জন্য এটা অবশ্যই তোমার হচ্ছে RDBMS হবে, RDBMS। ওকে, আচ্ছা, এবার আসি ডেটাবেসের নাল ভ্যালু অনেক সময় ব্যবহার করতে হয় কেন? কারণ অনেক সময় ফিল্ডে ধরো একটা রোলের একটা ফিল্ড আছে, এখন একটা ছেলে নতুন ভর্তি হয়েছে, ওকে এখন স্কুল থেকে রোলটা কি দেয় নাই, এর জন্য তোমার কি নাল ভ্যালু ব্যবহার করতে হবে। এখন তুমি এখানে 0 দিয়ে রাখো, তার মানে রোল 0, তুমি এখানে 0 দিতে পারবা না, তোমাকে কি দিতে হবে? অবশ্যই অবশ্যই নাল ভ্যালু দিতে হবে, কারণ তোমাকে বুঝাইতে হবে যে এখানে একটা কি একটা ভ্যালুর ঘাটতি আছে। ওকে, আচ্ছা, কেন ডেটা এনক্রিপশন করতে হয় বর্ণনা করো? কারণ কি আমাদের হচ্ছে প্রাইভেসি রক্ষার জন্য। এটা তোমাদের মতো করে একটু বর্ণনা করবা, সমস্যা নাই। আচ্ছা, সিমেট্রিক কি ও অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন কি আমি একটু বলি। তোমার সিমেট্রিকে যেটা হয়, তোমার ধরো তুমি একটা টেক্সট পাঠাচ্ছ, তুমি এই সিমেট্রিকে যেটা হয়, তোমার একটা সিস্টেমের ভিতর থেকে তুমি একটা তোমার বন্ধুর পাসওয়ার্ড দিয়ে দেয়, তারপর তোমার হচ্ছে একটা হচ্ছে তোমার ধরো জিগজ্যাগে পরিণত হয়, ঠিক আছে? এই 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 কি মেসেজ দিচ্ছে এটাকে পড়তে পারবে না। তারপর কি তুমি যখন আবার রিসিভ করো, তুমি সেই সেম পাসওয়ার্ডটা দাও, তার মানে কি তখন তুমি আবার এই যে ভালো মতো এটা পড়তে পারো। ওকে, এটা কি তোমার দুইজন ফ্রেন্ড কি একই পাসওয়ার্ড দিছো, বাট এটাও আসলে বাস্তবিক না, কারণ তোমার ফ্রেন্ড তোমাকে পাসওয়ার্ডটা পাঠাবে কীভাবে? আর যদি পাঠায় সেটা যে হ্যাক হবে না, এটা মানে এটার নিশ্চয়তাটা কি? সো তোমাকে অবশ্যই কি অ্যাসিমেট্রিক কিটা কি বেশি ইউজ করতে হবে। অ্যাসিমেট্রিক কির ক্ষেত্রে তোমার বন্ধু একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, এই পাসওয়ার্ডটা কেউ জানবে না, সরি এই পাসওয়ার্ডটা সবাই জানবে। তোমার বন্ধু যে পাসওয়ার্ডটা দিয়ে তোমার পাঠাবে এটা সবাই জানবে, কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়ে এই যে মেসেজটা আছে জিগজ্যাগ এটা তোমার কখনো আনলক হবে না। এমন একটা পাসওয়ার্ড দিয়ে আনলক হবে যেটা শুধুমাত্র তুমি জানো, এটা শুধুমাত্র কি তুমি জানো, এটা কি তোমার বন্ধুও জানে না। যে এমনভাবেই তোমার এই সিস্টেমটা করা হয় যেটা খালি রিসিভার জানে। সো রিসিভারের কাছে গেলেই শুধুমাত্র সে বুঝতে পারবে। সো এখনকার কি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা যেসব জায়গায় তোমার এনক্রিপশন আছে, সব জায়গায় কি তোমার হচ্ছে এই অ্যাসিমেট্রিক কি এনক্রিপশনটা ইউজ করা হয়। ওকে, আচ্ছা, ডেটা নিরাপত্তা এনক্রিপশন কার্যকরী পদ্ধতি ব্যাখ্যা করো। বলবা যে এটার মাধ্যমে হচ্ছে এখন বিভিন্ন ধরনের প্রাইভেসি মেনটেন করা সম্ভব হচ্ছে, যুদ্ধ ঠেকানো পসিবল হচ্ছে, মানুষ বিভিন্ন সিক্রেট রাখতে পারতেছে, তাই তো? এগুলো বলবা। আচ্ছা, এবার আসি আমরা আস্তে আস্তে সৃজনশীল কোশ্চেনে। সৃজনশীল কোশ্চেন আমি তোমাদের বলি, তোমাদের মেইন পরীক্ষায় সৃজনশীল সিকিউ আসবে কয়টা? 8টা সিকিউ আসবে। 8টার ভিতরে তোমার লিখতে হবে কয়টা? 5টা। আমি তোমাদেরকে বলি, তোমার 1 আর 2 অধ্যায় মিলে তুমি অ্যাটলিস্ট এক্সপেকটেশন রাখো তুমি এখানে 2টা সিকিউ পাবা। তুমি এবার 3 অধ্যায় থেকে 4 অধ্যায় 5 অধ্যায়, তোমার 3 অধ্যায় থেকে আসলে একটা সিকিউ থেকে 2টা সিকিউ আসাই উচিত, 1 থেকে 2টা। তোমার 4 অধ্যায় থেকে অ্যাটলিস্ট কয়টা সিকিউ আসা উচিত? 4 অধ্যায় থেকে তোমার অ্যাটলিস্ট তোমার হচ্ছে লেটস সে এখানেও 1 থেকে 2টা আসা উচিত। 5 অধ্যায় থেকে তোমার 2টা আসাই উচিত। 5 অধ্যায় অথবা 3 অধ্যায় যে কোনো এক জায়গাতে তোমার 2টা আসবে, ঠিক আছে? আর 4 অধ্যায় থেকে আসলে একটাই আসবে, সরি 4 অধ্যায় থেকে ধরো তোমার একটাই আসবে। এখানে তোমার 1 থেকে 2, এখানে তোমার 1 থেকে 2। তাহলে ধরো এখানে 2টা আসলো, এখানে একটা, তার মানে 4টা, 4 আর 2 6টা। তাহলে আর 2টা কি তোমার হচ্ছে এখানের সাথে মিক্স হবে। এই অধ্যায়ের সাথে কি 6 অধ্যায় থেকে, এই 6ষ্ঠ অধ্যায় থেকে তুমি আসলে একটা এক্সপেক্ট করো, আরেকটা হয়তো বা এর সাথে মিক্স হবে। ওকে,
হয়তো বা তোমার হচ্ছে 5 অধ্যায় আর 6 অধ্যায় মিলাই দেবে, হয়তো বা তোমার 1 অধ্যায় আর 6 অধ্যায় মিলাই দেবে, কিছু একটা করবে, বাট অ্যাটলিস্ট তুমি এখান থেকে 6 অধ্যায় থেকে তুমি অ্যাটলিস্ট 1.5টা সিকিউ আনসার করার প্রিপারেশন নাও। ওকে, আচ্ছা চলো শুরু করি। আরডিএমএস কি? আরডিবিএমএস হলো তোমার হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, তাই তো? আচ্ছা, ডেটাবেস রিলেশনশিপে তৈরির দুইটি শর্ত লেখো। তোমার কি, তোমার হচ্ছে মেইন যে টেবিল, সেখানে একটা টেবিলে তোমার হচ্ছে প্রাইমারি কি থাকতে হবে, আর টেবিলে কি তোমার ফরেন কি থাকতে হবে। এই দুটো কি তোমার হচ্ছে দুটো শর্ত। ওকে, এই দুটো না থাকলে কিন্তু আলটিমেটলি পসিবল না। আচ্ছা, টেবিল 2 এর ডেট নামে একটা নতুন ফিল্ড সংযোজনের প্রক্রিয়া করো। তোমার একটা কি নতুন একটা ফিল্ড সংযোগ করতে হবে, কি নামে? ডেট নামে। এটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় চলো করি। হ্যাঁ, একটা নতুন একটা ফিল্ড করলাম। এখানে তোমার কি, তোমার যেহেতু নতুন একটা তোমার হচ্ছে একটা নতুন একটা কলাম যুক্ত করতে হবে। তার মানে কি টেবিল কোথায়? টেবিল 2 এ। তার মানে কি এখানে একটা তুমি একটা টেবিল ইউজ করতে পারো, এটা হচ্ছে তোমার ডেট। এটা কি? এটা হচ্ছে ডেট। আচ্ছা, এখন তুমি কিভাবে করবা? তুমি হচ্ছে অল্টার। আচ্ছা, এখানে কি অল্টার কমান্ডটা ইউজ করতে হবে। তুমি অল্টার টেবিল 2, ধরো এটাকে বলে দিলাম টেবিল 2 বাংলায়, এখানে তো ইংরেজিতে বাংলায় লেখা, আমি এখানে ইংরেজি ইউজ করলাম। অল্টার টেবিল 2, এখন তুমি দিবা অ্যাড কলাম। সবই বড় হাতে দাও, বড় হাতে দেওয়াটা বেশি কমন বা বেশি মানে তোমার অ্যাপ্রিসিয়েটেড। বাট এসকিউএল কিন্তু কোনো হচ্ছে কি বলে ওই যে ক্যারেক্টার স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ না, সরি ভুলে গেলাম, আরে ক্যারেক্টার স্পেসিফিক বলে না এটাকে। আচ্ছা, এটার টার্মটা আমি ভুলে গেছি। মানে কি তুমি হচ্ছে ছোট হাতের কলাম লিখলেও যা হবে, বা ধরো তুমি ছোট হাতে অ্যাড লিখলা আর বড় হাতের অ্যাড লিখলা, তোমার দুইটা ক্ষেত্রে কি সেম হবে কাজ, সমস্যা নাই। এখানে তুমি ছোট হাত বড় হাত দুইটা ইউজ করতে পারো, কিন্তু বড় হাত ইউজ করাটা কি মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আচ্ছা এখন আসি যে হচ্ছে হ্যাঁ ওই যে নতুন একটা ফিল্ডে সংযোজন করবো, তো এটা কিভাবে করবো? অ্যাড কলাম। এখন কিন্তু কলামের নামটা তুমি যে তুমি কি কোন নামে একটা কলাম করবো? ডেট নামে। সো তুমি কি অ্যাড কলাম, এটা হচ্ছে ডেট। এখন কি তুমি হচ্ছে কলামের ডেটা টাইপটা দিয়ে দিবা এর সাথে, ধরো তাহলে এখানে যত জায়গা নেই নিচে লিখি ডেট। এটা কি টাইপের ডেটা? এটা অবশ্যই ডেট টাইপের ডেটা। সো আচ্ছা, এখানে একদম যে দেখো ডিএটি, সো এখানে কি নামটা তোমার ছোট হাতের আছে, তারপর তুমি এটা ডেট দিয়ে দিলা। কারণ আমরা কি জানি ডেট টাইপের একটা স্পেসিফিক ডেটা টাইপ আছে, তাই তো? সেটা তুমি দেওয়ার পর হ্যাঁ এটা লিখলেই শেষ। তোমার এখানে তো আসলে কমা দেওয়ার অত কোনো বিষয় নেই, তাই তো? আচ্ছা, সো এখানে কি অল্টার টেবিল 2 অ্যাড কলাম ডেট। তবে কি তোমার এই যে টেবিল 2 এর পরে ডেট একটা নামের ডেটা ফিল্ড তৈরি হয়ে যাবে। সেখানে কি সেটার ডাটা টাইপটা কীরকম হবে? ডেট ডাটা টাইপ হবে। কারণ আমরা কি জানি এসকিউএল বা ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে ডেট নামে একটা কি স্পেসিফিক ডেটা টাইপ আছে, যেখানে শুধুমাত্র তারিখই যোগ হয়, তাই তো? আচ্ছা, এবার কি উদ্দীপকের টেবিল 1 এর তৃতীয় ফিল্ডকে ঊর্ধ্বক্রমে সাজানোর ধাপ বিশ্লেষণ করে টেবিল দিয়ে বিশ্লেষণ করা। তার মানে কি এই যে তৃতীয় ফিল্ড যে আছে এটাকে কি ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। এটা আসলে কীভাবে করা যায়? এটা খুব ইজিলি করা যায়। এটা তোমার হচ্ছে সিলেক্ট করতে হয়, এটা তাহলে গ, এটা হচ্ছে কত? এটা হচ্ছে ঘ। তুমি সিলেক্ট কমান্ড ইউজ করবা। আচ্ছা, তৃতীয় ফিল্ডকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর জন্য তুমি ধরো পুরোটাকেই তুমি হচ্ছে সাজাবা, ঠিক আছে? তুমি পুরো টেবিলটাকে সাজাবা, কিন্তু তুমি এইটার বেসিসে সাজাবা। তাহলে সিলেক্ট ফ্রম, এটার নাম কি? টেবিল 1। সিলেক্ট ফ্রম টেবিল 1 অর্ডার বাই, এটার নাম কি? এটার নাম হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে ধরো এখানে নিচে লিখি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। এটা লিখলেই তোমার হচ্ছে কাজ হয়ে গেছে। লাস্ট এটা সেমিকোলন দিয়ে দিবা। আচ্ছা, এখানে একটা সেমিকোলন দিবা, সরি ভুলে গেছিলাম। সো তুমি দেখো সিলেক্ট ফ্রম মানে কি, এটা মানে কি সব করা কলাম তুমি দেখবা। আচ্ছা, সিলেক্ট ফ্রম টেবিল 1 অর্ডার বাই ডেট অফ বার্থ। এখন আমি কি এই যে ঊর্ধ্বক্রমে যে সাজাতে বলছি, এটার জন্য কি আমি এক্সট্রা কিছু দিছি? দেই নাই, কারণ ঊর্ধ্বক্রম বলে তোমাকে কিছু দেওয়া লাগে না। এটা কি এমনিতেই তোমার হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে হয়ে যায়। যদি তোমাকে নিম্নক্রমে সাজাতে বলতো, তখন এই লাস্টে এসে তোমার কি একটা হচ্ছে ডিএসসি অ্যাড করা লাগতো। কি অ্যাড করা লাগতো? ডিইএসসি অ্যাড করা লাগতো। কিন্তু এখানে কি বলছে তা বলে নাই। তোমার এটা কি তুমি মুছে দাও, তুমি হচ্ছে এটা সেমিকোলন দিয়ে শেষ করে দাও। ওকে, বুঝতে পারছো? একটু বাংলা লিখবা, জাস্ট 1-2 লাইনের সিকিউ কিন্তু এটা না। তুমি একটু এটা লিখে একটু ভালো মতো বাংলা একটু ব্যাখ্যা করবা। যে কোনো একটা গাইড নিবা, যে কোনো একটা গাইড নিলে তুমি বাংলা ব্যাখ্যা করে পেয়ে যাবা। তোমরা যদি না পাও কমেন্ট করো, আমি ইনশাল্লাহ গাইডের ছবি দেবো, বা আমি ইনশাল্লাহ নিজের প্র্যাকটিস শিট বানিয়ে তোমাকে সলিউশন আকারে প্রোভাইড করার চেষ্টা করবো পরীক্ষার আগে। কিন্তু অবশ্যই জানাও, বা জানানো লাগবে না, তুমি নিজে পড়ো, সমস্যা নেই, বাট পড়ো। ওকে, একটু অবশ্যই ডিসক্রিপশন কিন্তু অ্যাড করা লাগবেই লাগবে। আচ্ছা, এবার আসি জাংশন টেবিল কি? ওই যে ম্যান টু ম্যান রিলেশনশিপের জন্য ব্যবহৃত হয়। বড় প্রতিষ্ঠানের ডাটাবেস কি? ওই যে নিজেদের জন্য তার ব্যবহার করে, এটা পেইড হয়, এটা অনেক সফিস্টিকেটেড হয়। আচ্ছা, উদ্দীপকের স্টু রেজাল্ট তৈরির ফিল্ডগুলোর ডাটা টাইপ বর্ণনা করো। এই যে স্টু রেজাল্টের কি কি আছে? এটা হচ্ছে রোল আছে, এটা কি অবশ্যই ইন্টিজার, এটা কি ইন্টিজার ডেটা টাইপ, তাই তো? আচ্ছা, নেম কি? নেম হচ্ছে টেক্সট ডেটা টাইপ। জিপিএ কি? জিপিএ অবভিয়াসলি তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার ফ্লোট ডেটা টাইপ বা নাম্বার, সবকটাই নাম্বার। এই রিমার্কটা কি? অবশ্যই
টেক্সট ডেটা টাইপ, তাই তো? এরকম ডেটা টাইপ বর্ণনা করে তুমি জাস্ট এটা লিখবা। দেখছো কিছু কোনো মানে এখানে কি কোনো প্রোগ্রামিং আছে? কোনো প্রোগ্রামিং নাই, তুমি ডেটা টাইপগুলোকে বর্ণনা করবা। ওকে, আচ্ছা এবার আসো, উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে রিলেশন তৈরির সম্ভাব্যতা ইয়ার মডেলের মাধ্যমে হচ্ছে দেখাও। ইয়ার মডেল তেমন বেশি কিছু না, এটা আসলে অত বেশি কনফিউজ দরকার নেই, এটা তোমাদের বইতে অত মেনশন নাই। তুমি এখানে দেখাবা যে এই কিভাবে সম্পর্ক তুমি স্থাপন করতে পারবা। তুমি দেখবা যে এখানে তো রোল আছে 101 102 103, এখানে রোল আছে 101 102 103, এখানেও এটা একবার ব্যবহার হয়েছে, এখানেও এটা একবার ব্যবহার হয়েছে। তার মানে কি এখানে 1 to 1 রিলেশনশিপ আছে। কি রিলেশনশিপ আছে? 1 to 1। চাইলে এই দুটো টেবিলকে কি এক কারে লেখায় ফেলা যাবে, যে এখানে তুমি একটা মানে এখানে তুমি একটা আলাদা করে তুমি এখানে অ্যাড্রেস হচ্ছে অ্যাড করে ফেলতে পারবা, ওইরকম করে কি 1 to 1 সম্পর্ক স্থাপন করে। সো এখানে তোমার যে সম্পর্ক যে তৈরি করা যাবে এটা খালি তুমি দেখাবা। কিভাবে দেখাবা আমি তোমাদের বলে দিই। তুমি দুটো টেবিল আঁকবা, একটা টেবিল আঁকবা, এখানে তুমি সে হচ্ছে দিবা কি কি আছে, রোল আছে, নেম আছে, তারপর কি আছে, তারপর তোমার হচ্ছে জিপিএ আছে, তারপর কি আছে, তারপর তোমার হচ্ছে রিমার্ক আছে। আচ্ছা এরপরে কি আছে, এরপর আছে রোল অ্যাড্রেস, তারপর কি আছে রোল অ্যাড্রেস। এখন দেখো তুমি দেখাই দিবা যে এখানে আছে 101, এখানে আছে 102, এখানে আছে 103, এখানে আছে 104, এরকম কি তুমি দেখাই দিবা যে এখানেও 101, এখানেও 102, এখানেও 103, এখানেও কি 104, এরকম কি একদম 1 to 1 সম্পর্ক আছে, তাই তো? এটা তুমি জাস্ট এরকম চিত্র দিয়ে তীর চিহ্ন দিয়ে তুমি দেখাই দিবা যে 1 to 1 সম্পর্ক আছে। তাহলে কি তোমার এটা লেখাই দিয়ে ব্যাখ্যা করে দিবা, তোমার সৃজনশীল শেষ। ওকে, আচ্ছা এবার আসো উদ্দীপকের টেবিলদের মধ্যে, আচ্ছা এটা তো বললামই হয়েছে, এটা তো একটা সৃজনশীল তাহলে শেষ। আরেকটা সৃজনশীল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনের জন্য ক এলাকায় ভোটার লিস্ট হালনাগাদ করার পরিকল্পনা করছে। আচ্ছা এর জন্য প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করার জন্য তথ্য সংগ্রহকে একজন ভোটারের নাম, পিতার নাম, বয়স, ধর্ম, জন্ম তারিখ, জন্মস্থান সংরক্ষণ করার জন্য বলবেন। উক্ত তথ্যগুলো দিয়ে একটি ডেটাবেস ফাইল তৈরি করা হবে। আচ্ছা অন্যদিকে নাম, বয়স, জন্ম তারিখ ব্যবহার করে জনসংখ্যা পরিসংখ্যান করার জন্য অপর একটি ফাইল তৈরি করা হবে। তো কয়টা ফাইল তৈরি করা হয়েছে? দুইটা। কয়টা ফাইল? দুইটা ফাইল। আচ্ছা এসকিউএল কি? স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। প্রাইমারি কি ও ফরেন কি এক নয় কেন? প্রাইমারি কি ও ফরেন কি এক নয়, কারণ প্রাইমারি কি থাকে তোমার একটা টেবিলে, ফরেন কি থাকে কি আরেকটা টেবিলে, তাই তো? আচ্ছা দুইটা সেম হয়, অবশ্যই তোমার সম্পর্ক থাকার জন্য কি দুইটা সেম হওয়া থাকবে। আচ্ছা বা 1 to 1 এর জন্য তোমার একদম সেম হওয়া লাগবে, 1 to many এর জন্য তোমার একদম সেম না হলেও তোমার সেম কম্পোনেন্টস থাকতে হবে। আচ্ছা উদ্দীপকে বর্ণিত নির্বাচনের জন্য ডেটাবেস ফাইলের ডেটা টাইপ বর্ণনা করো। এই দেখো প্রথমটা উদ্দীপকে বর্ণনা নির্বাচনের জন্য, নির্বাচনটা কোনটা? হ্যাঁ ভোটার লিস্ট, এই যে ভোটার লিস্ট হচ্ছে তোমার নির্বাচন। আর এই পরেরটা কি? পরেরটা দেখো খালি জনসংখ্যা পরিসংখ্যান। তাহলে নির্বাচনের তোমার হচ্ছে প্রথমটা তোমার কি আছে? ভোটারের নাম। ভোটারের নাম কি হবে? অবশ্যই টেক্সট হবে, তাই না? টেক্সট হবে। পিতার নাম কি? টেক্সট হবে, টেক্সট ডেটা টাইপ। বয়স কি হবে? বয়স হবে তোমার ইন্টিজার। আচ্ছা ধর্ম কি হবে? ধর্ম হবে টেক্সট। জন্ম তারিখ কি হবে? জন্ম তারিখ হবে ডেট ডেটা টাইপ, তাই না? ডেট ডেটা টাইপ। জন্মস্থান কি হবে? অবশ্যই হবে টেক্সট। এগুলো ব্যাখ্যা করবা, যেগুলো কেন টেক্সট, কেন ডেট অফ বার্থ, তাই তো? এটা ব্যাখ্যা করে দিবা, তাহলে তোমার এই গ নাম্বারও শেষ। উদ্দীপকে বর্ণিত দুটি ফাইলের মধ্যে কিভাবে রিলেশনশিপ তৈরি করা যায় চলো দেখাই। উদ্দীপকে একটা টাইপে কি, একটা ফাইলে কি আছে ছোট ছোট করে দেখাই। একটা টাইপে আছে তোমার হচ্ছে ভোটারের নাম, তার মানে কি নেম। আচ্ছা একটা টাইপে কি আছে? পিতার নেম, তার মানে কি ফাদার্স নেম। আমি এফ নেম লিখলাম, ঠিক আছে? এফ নেম নেমে ফাদার্স বোঝাচ্ছি। আচ্ছা এরপরে কি আছে? এরপর আছে তোমার হচ্ছে বয়স, তার মানে কি এজ। আচ্ছা এরপরে কি আছে? এরপর আছে তোমার জন্ম তারিখ বা হচ্ছে রিলিজিয়ন, সরি রিলিজিয়ন, আর ইয়ের লিখলাম। এরপর কিছু তোমার হচ্ছে জন্ম তারিখ বা ডিওবি, ডেট অফ বার্থ। আচ্ছা আর কিছু কি আছে? আর হচ্ছে জন্মস্থান, তাহলে হচ্ছে ডিওপি বা সরি বিওপি, আচ্ছা সরি পিওবি, পিও প্লেস অফ বার্থ। ওকে এটা তোমার একটা টেবিল। আরেকটা টেবিলে তোমার কি কি আছে? তোমার আরেকটা টেবিলে তোমার নেম আছে, নেমের পর তোমার কি আছে? নেমের পর তোমার হচ্ছে বয়স আছে বা এজ আছে। আচ্ছা তারপর কি আছে? ডেট অফ বার্থ বা জন্ম তারিখ আছে। এখন তুমি দেখবা যে এই দেখো একটা মানুষের এইটা তো সেম হবে, তারপর তোমার কি ফাদার্স নেমটা তো, আচ্ছা ফাদার্স নেম এখানে নাই, এজ আছে, এজের এটা তো সেম হবে, আবার ডেট অফ বার্থ এটা কি সেম হবে। তুমি দেখাই দিবা এখানে ওদের করিম আসে, এই করিমের এই টেবিলে যা ডাটা থাকবে এই ডেটাও কি ওই এই ফিল্ডগুলো কি সেম ডাটা থাকবে। সো এর মাধ্যমে কি তোমার একটা 1 to 1 রিলেশনশিপ করা সম্ভব হবে, কারণ করিমের নাম এখানেও একবার থাকবে, এখানেও একবার থাকবে, তার মানে 1 to 1 রিলেশনশিপ না? বুঝতে পারছো? তোমার আমরা কিন্তু 1 to 1 বিচার করে এখানে যে করিম এখানে কয়বার আসছে আর এখানে কয়বার আসছে, যদি এখানে করিম একবার আসতো, এখানে যদি মাল্টিপল টাইম আসতো, এখানে কি 1 to many রিলেশনশিপ হতো, তাই তো? আচ্ছা ওটা গেল। তো তুমি হচ্ছে গ বুঝলা। আচ্ছা দুটি,
আচ্ছা রিলেশন তো এটা তো ঘর দিয়ে শেষ করলাম তাই তো। আচ্ছা এটা গেল। এবার আসি কলেজের গার্লস স্কুলে উইমেন্স কলেজের প্রিন্সিপাল স্যার ছাত্রীদের ডেটাবেস তৈরির উদ্যোগ গ্রহণ করলেন। ছাত্রীর নাম, রোল নাম্বার, পিতার নাম, মোবাইল নাম্বার, ভর্তি তারিখ ফিল্ডগুলোর সাহায্যে ডেটাবেস তৈরির সিদ্ধান্ত নিলেন। ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিং হচ্ছে একটা ডেটাবেসের কোনো একটা স্পেসিফিক বা কয়েকটা স্পেসিফিক ফিল্ডের উপরে তোমার একটা আলাদা ফাইল তৈরি করা যাতে কি ডেটাগুলোকে সহজে খুঁজে পাওয়া যায়। আচ্ছা ডেটাবেস সর্বময় কর্তার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ভূমিকা পালন করে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি অ্যাকচুয়ালি সব কিছু কন্ট্রোল করে। তোমার হচ্ছে উনি হচ্ছে ডেটাবেস তৈরি করতে পারে, ডিলিট করতে পারে, সিলেক্ট করতে পারে, দেখতে পারে। আবার অন্যান্য কিছু কিছু কর্তাকে তোমার হচ্ছে মানে কিছু কিছু লোকজনকে এরকম পারমিশন দিতে সে খালি সিলেক্ট করতে পারবে মানে কি সে খালি দেখতে পারবে, সে কোনো চেঞ্জ আনতে পারবে না। আবার অনেকে থাকে যে সে দেখতেও পারবে না, সে খালি কোনো স্পেসিফিক ফিল্ড দেখতে পারবে, এরকম করে। ঠিক আছে, একটু বানাই মানে একটু বুঝাই লিখবা। আচ্ছা উদ্দীপকে উল্লেখিত ফিল্ডগুলো নিয়ে স্টুডেন্ট নামে একটা ডেটাবেস তৈরি করার পদ্ধতি ব্যাখ্যা করো। আচ্ছা কি কি আছে হচ্ছে এই যে এই ফিল্ডগুলো নিয়ে তুমি কীভাবে একটা স্টুডেন্ট নামের একটা হচ্ছে ডেটাবেস তৈরি করবে। আমি তোমাকে লেখায় দেখা দিচ্ছি। উদ্দীপকের ফিল্ডগুলো নিয়ে ডেটাবেস তৈরি করা হলে কলেজ কর্তৃপক্ষ কী কী সুবিধা অসুবিধা পেতে পারে। বা বেসিক্যালি এখানে তুমি ডেটাবেসের সুবিধা লিখবা, ডেটাবেসের অসুবিধা লিখবা। সুবিধা কি? তোমার হচ্ছে খুব ভালো মতো ডেটা রেকর্ড কিপ করা যায়, তুমি হচ্ছে খুব ভালো মতো রেকর্ড মেনটেন করা যায়, খুব ভালো মতো তুমি হচ্ছে সবাইকে সার্ভিস দিতে পারবা, খুব ভালো মতো রেজাল্ট দিতে পারবা, কাজ সহজ হয়ে যাবে। আবার একটু অসুবিধাগুলো কী কী? তোমার এখানে টাকা লাগবে, ডেটাবেস সফটওয়্যার ম্যানেজমেন্টগুলো কি পেইড, অথবা ভালো সফটওয়্যারগুলো পেইড। আচ্ছা এখানে তোমার দক্ষ লোক লাগবে, কারণ কি যে কেউ এসে ইউজ করতে পারবে না। তো তোমার কি এগুলো হচ্ছে তোমার অসুবিধা, এগুলো হচ্ছে তোমার সুবিধা। ওকে, তুমি এরকম করে লিখবা। এখন আসলে গতে যে এরকম একটা টেবিল কীভাবে তুমি গঠন করবা। চলো, তোমার টেবিল গঠন করতে তোমার প্রথমে লাগবে কি? ক্রিয়েট টেবিল। কি লাগবে? ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল। আচ্ছা ক্রিয়েট টেবিলের পরে তোমার হচ্ছে টেবিল নেম, ধরো হচ্ছে ডেটাবেস গঠন করে উদাহরণ নিলেন ছাত্রীর নাম, তাহলে ধরো স্টুডেন্ট নেম দিলাম। স্টুডেন্ট নেম, টেবিলের নাম কি দিলাম? স্টুডেন্ট নেম। এখন তোমার যেটা করতে হবে, এটা পরে তোমার হচ্ছে কলামের নেম দেওয়া লাগবে, কলামের ডেটা টাইপ দেওয়া লাগবে। ধর ছাত্রীর নাম, তো তুমি এখানে দিলা হচ্ছে নেম টেক্সট। কি ডেটা টাইপ? টেক্সট ডেটা টাইপ। আচ্ছা এরপরে কি আছে? রোল নাম্বার। রোল নাম্বার, রোল নাম্বার কীরকম ডেটা টাইপ হবে? ইন্টিজার ডেটা টাইপ হবে। আচ্ছা এরপর কি আছে? এরপর আছে তোমার পিতার নাম। ফাদার কি? ফাদার্স নেম। ফাদার্স নেম, ফাদার্স নেম। এটা কীরকম টাইপের ডেটা টাইপ হবে? এখানে আন্দাজ দিয়ে রাখা ভালো। তোমার এটাও কি টেক্সট ডেটা টাইপ হবে, তাই তো? আচ্ছা এরপর কি আছে? মোবাইল নাম্বার হচ্ছে ফোন নাম্বার। ফোন, তাহলে ফোন নাম্বার, ফোন নাম্বার এটা কীরকম টাইপের ডেটা টাইপ হবে? এটাও কি টেক্সট হবে, কারণ এটাকে বলছি না যে ফোন নাম্বার কি টাইপের ডেটা টাইপ? টেক্সট টাইপের ডেটা টাইপ। আচ্ছা এরপর কি আছে? ভর্তির তারিখ, তার মানে কি হচ্ছে ডেট। ধরো একটা ডেট আমি এটা খুললাম, এটার টাইপটাও কীরকম হবে? সরি, ভর্তির তারিখ, ধরো হচ্ছে ধরো ডেট অফ অ্যাডমিশন, ডিওএ দেই, ডিওএ, ডেট অফ অ্যাডমিশন। এটা কি ডেট টাইপের ডেটা টাইপ। সো এটা লেখার পরে তুমি হচ্ছে এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। ওকে, এই তুমি যদি এই কোয়েরিটা চালাও বা এই কমান্ডটা তুমি যদি দাও, তোমার একটা ডেটা টাইপ তৈরি হয়ে যাবে। এখন তোমার এখানে কি বলছে হচ্ছে তৈরির পদ্ধতি বর্ণনা করো। সো তুমি এটা লিখবা, লিখে তুমি কোন ডেটা টাইপ কেন নিছো এরকম একটু এক্সপ্লেন করে দিবা। ওকে, তাই তোমার 3 মার্ক অবশ্যই ধরা। ওকে, এটা লিখলে ধরা, কারণ এটা কি অনেকে লিখবেই না, অনেক খালি হচ্ছে অন্যান্য স্টেপ লিখবে, কিন্তু তোমার এই মেন জিনিসটা লিখতে পারতে হবে, তাই কিন্তু তোমার নাম্বারটা অনেকটা চলে আসবে। ওকে, আচ্ছা এবার আসি লাস্টের সৃজনশীলে। লাস্টের সৃজনশীল কি বলছে? সাইফার টেক্সট কি? ওই যে এনক্রিপশন করার পর যে টেক্সটটা পাওয়া যায় সেটাকে কি বলে? সাইফার টেক্সট বলে, তাই তো? আচ্ছা প্রাইমারি কি ফরেন কি এক নয় ব্যাখ্যা করো, কারণ প্রাইমারি কি থাকে একটা টেবিলে, ফরেন কি থাকে আরেকটা টেবিলে। সো এই কারণে কি কারণে এক নয়, কখন কখন এক হয়, পুরোপুরি এক হওয়া লাগে কখন, কোন সম্পর্কে এগুলো একটু বলবা। উদ্দীপকে অ্যাডমিশন টেবিলটির ডেটা টাইপ ব্যাখ্যা করো। অ্যাডমিশন কই? এই যে অ্যাডমিশন টেবিলটির ডেটা টাইপ। তো রোল নাম্বার কি? রোল নাম্বার হচ্ছে ইন্টিজার। নেম কি? নেম হচ্ছে টেক্সট। জিপিএ কি? জিপিএ হচ্ছে ফ্লোট। ডেট কি? ডেট হচ্ছে ডেট। ফি কি? ফি হচ্ছে অবশ্যই ইন্টিজার না, ফ্লোটই ধরি। ঠিক আছে, আচ্ছা আবার উদ্দীপকের দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা। এই দেখো এখানে রোল একবার ইউজ হয়েছে, এখানে কি রোল 2বার ইউজ হয়েছে, 3বার ইউজ হয়েছে। রোল 2 আছে একবার, রোল আছে এখানে কয়বার? 2বার। তার মানে কি এখানে একবার করে ইউজ হচ্ছে, এখানে কি ম্যানিবার ইউজ হচ্ছে এই রোল ফিল্ডে। তার মানে এখানে কি ধরনের সম্পর্ক আছে? এখানে 1 to many ধরনের সম্পর্ক আছে। এটা তুমি এখানে এই সম্পর্ক ধরে তোমার এই ফিল্ডের আবেশে এটা হচ্ছে প্রাইমারি কি, হচ্ছে এটা হচ্ছে ফরেন কি, এটা অনুযায়ী তুমি হচ্ছে এই 1 to many সম্পর্ক বাস্তবায়ন করতে পারবে। এটা তুমি বলবা, এটা ব্যাখ্যা করবা, তাইলেই তোমার হয়ে গেছে। ওকে, এখানে তীর চিহ্নতে দেখাবা, এটা কি তুমি এখানে তীর চিহ্নতে দেখাবা, অ্যাকচুয়ালি একে তীর চিহ্নতে দেখাবা। ঠিক আছে, ওকে, তুমি দেখবা গাইডগুলো দেখবা তীর চিহ্নতে তোমার আনসারগুলো করা আছে। ওকে, তো সবার জন্য শুভকামনা রইলো। আজকে ক্লাসের মাধ্যমে মোটামুটি তোমাদের সাথে আমরা আইসিটির টেস্ট পেপার সলভ বলি, ওয়ান শট বলি, একদম ফ্রিতে কিন্তু তোমাদের স্কুল অফ এক্সিলেন্স থেকে এভরিথিং প্রোভাইড করা হয়েছে। আমি বিশ্বাস করি, আমি নিজেও পড়ে আসছি। আমি মনে হয় আইসিটিতে কত পাইছিলাম, আমার টাইমে আমি মনে হয় 97 পাইছিলাম, 97 বা 98 এরকম। তো আমি বিশ্বাস করি
এরকম আমি নিজে ওইভাবে পড়ি নাই, ট্রু, আমি নিজে ওইভাবে পড়া লাগে নাই, আমি এর থেকে কম পড়ে অনেক কিছু করছি, আমি 97 98 আমার এর থেকে কম পড়েই পড়ছি, আমি যা পড়েছি অবশ্যই তোমাদের খুব বেশি পড়াইছি। এখন তোমাদের যেটা করতে হবে, তোমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে, আমার মতো নাম পাওয়া লাগবে না, সবাই অ্যাটলিস্ট 80+ টার্গেট করো, যাদের অবস্থা একটু খারাপ তারা 80+ টার্গেট করো, যাদের অবস্থা একটু ভালো তারা অবশ্যই 90+ টার্গেট করো, আর যারা মনে করো যে না আমি অনেক পাই অনেক ভালো পারি, তো তোমরা 100% একদম তুমি একদম ঢেলে দিবা, তুমি যাতে কোনো ভুল না করে আসো, কোনোভাবে কোনো ভুল কিন্তু কি অ্যাকসেপ্টেবল না, ওকে? তো সবার জন্য শুভকামনা রইলো, ইনশাআল্লাহ তোমাদের সাথে হচ্ছে পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগের রাতে বা তার আগের রাতে 100টা এমসিকিউ অ্যান্ড হচ্ছে 20টা সিকিউ এর হচ্ছে সাজেশন না দেখা হচ্ছে, ইনশাআল্লাহ ট্রাই করবো ওখান থেকে যাতে তোমার একদম মানে আমি বলতে পারি যে এখান থেকে 80% অ্যাটলিস্ট কমন পাবা। সো ঠিক আছে, এরকম আমার একটা প্রচেষ্টা থাকবে। সো ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, তোমাদের প্রথম পরীক্ষাগুলো হবে শুভ হোক বা ভালো হোক, তোমাদের যাতে আইসিটি পরীক্ষার যে একটা ভালো একটা মানসিকতা থাকে এই দোয়া করি। ততদিন পর্যন্ত তোমাদের শুভকামনা করে আজকে ক্লাসে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।